মোটামুটি 282টা মনরো আছে স্কটল্যান্ডে। তার মধ্যে সবচেয়ে উঁচু হলো বেন নেভিস, উচ্চতা 1385 মিটার। আচ্ছা, শ্যাম্পেনটা কোথায় খোলা হবে? বেন অস না বেন লুই? তোমার মানা না মানতে কিছুই যায় আসে না প্যাট্রিক। নিশ্চয়ই এখানে কিছু প্যারানর্মাল ব্যাপার আছে। তার শরীরের বিকার জানান দেয় চেনা জগতের সব কিছু বুদ্ধি আর জ্ঞানে বিচার করা অসম্ভব। আমাকে ছেড়ে দাও। এই জঙ্গলে আমাদের আমাদের কারোর ইচ্ছে চলে না। উই কান্ট ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু। ট্রিস্টান, ট্রিস্টান! চিয়ার্স, চিয়ার্স, চিয়ার্স! নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প সৌরভ মজুমদারের লেখা কুভব 2। সৌরভ মজুমদারের কুভব 2021 সালের প্রথম গল্প ছিল, আর কুভব 2 2022 সালের প্রথম গল্প গল্পের জন্যতে। সৌরভ মজুমদার, ওনার জন্ম অশোকনগরে, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং একটি কর্পোরেট সংস্থায় কর্মরত। বন্ধুদের সাথে ট্রেকিং তার অন্যতম নেশা। তার লেখা দেবীপ্রসাদ এবং শিবুদা সমগ্র ইতিমধ্যেই বহু পাঠকের কাছে সমাদৃত। দুটি বইই অ্যামাজনে উপলব্ধ। আজকের গল্প পাঠে আমরা পেয়ে গেছি 86.7 তোমার FM থেকে RJ সৃজন, গল্প স্বল্প অডিও স্টোরি চ্যানেল থেকে সৌরভ দা এবং ফিয়ার ফেদার থেকে অনিরুদ্ধ। এই সমস্ত চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এছাড়াও রয়েছে তমাল এবং সুপ্রজা। গল্পের প্রচ্ছদ শিল্পী শঙ্খ, বিশেষ সহযোগিতায় বিভা। তাহলে চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলা যাক আজকের গল্প সৌরভ মজুমদারের লেখা কুভব 2। ওয়েলিংটন স্ট্রিটের পাশে বাক্সবারে উপস্থিত জনতা এখন অপেক্ষায় দুই বন্ধুর মধ্যে মুষ্টিযুদ্ধের অন্তিম ফলাফলের জন্য। পেশিবহুল দুটি হাত কখনো শুয়ে পড়ে বাঁদিকে, আবার কখনো ডান দিকে। উৎফুল্ল মানুষগুলোর সাথে গলা মিলিয়ে সাহস জোগানোর চেষ্টা করে জোনাস, আলবার্তো আর স্যামুয়েল। তারা যদিও জানে জিতবে কে, আসলে এমন গায়ের জোর দেখানোর পন্থা এই প্রথমবার নয়। মাঝে মধ্যেই ট্রিস্টান এবং প্যাট্রিকের মধ্যে এমন ঘটনা ঘটেই থাকে। গ্লাসগো শহরের মাঝে উপস্থিত এই বার এবং এখানে আগত সকল কাস্টমার এই দুটো মানুষকে বিগত 2 বছর ধরে দেখে আসছে। উৎকৃষ্ট স্কচ পেটে পড়লেই শুরু হয় এদের মনোরঞ্জনের প্রক্রিয়া, আর সেই সুযোগে বাজি ধরেও পকেট ভারী হয় কিছু মানুষের। টেবিলের পাশে রাখা গ্লাসে বেঁচে থাকা স্কচটুকু গলাধঃকরণ করে প্যাট্রিক চিৎকার করে বলে ওঠে, তুই বেটা এমিলিয়াকে কিভাবে খুশি করবি? এই গায়ের জোরে তুই নিজেকে পুরুষ বলিস? পাশে দাঁড়ানো লোকগুলো হঠাৎ চুপ হয়ে যায়। এই রকম কথা তারা আগে কোনো দিন শোনেনি প্যাট্রিকের কাছ থেকে। কিন্তু এর মধ্যেই গাল লাল হয়ে উঠেছে ট্রিস্টানের। অবস্থা বেগতিক দেখে জোনাস এগিয়ে এলেও আটকাতে পারে না ট্রিস্টানকে, আর সেই সঙ্গে উপস্থিত জনতা পেয়ে যায় অন্য ধরনের শক্তি প্রদর্শনের দৃষ্টান্ত। ট্রিস্টান ঝাঁপিয়ে পড়ে প্যাট্রিকের উপর। কয়েকটি মোক্ষম ঘুষির পরেই প্যাট্রিক হেসে ওঠে, তার ঠোঁটের কোণে রক্তের দাগ। ঠিক সেই মুহূর্তে বাকি 3 বন্ধু টেনে তোলে প্যাট্রিকের বুকের উপর বসে থাকা ট্রিস্টানকে। উত্তেজিত ট্রিস্টান তখনও চিৎকার করতে থাকে। সামনের দৃষ্টি ঝাঁপসা, আর কানে আসতে থাকা শব্দের মাত্রা কমে আসার মুহূর্তে প্যাট্রিক হেসে ওঠে ট্রিস্টানের কথায়। দুর্বল তুই, তোর মতন হলে আমি এই জীবনে এমিলিয়াকে পেতাম না, বুঝেছিস প্যাট্রিক? আর ছাড় আমাকে, আমি একটু ওকে আকাশের তারা দেখিয়ে আসি। তারা প্যাট্রিককে দেখতে পাচ্ছে এখন খুব স্পষ্টভাবেই। আকাশে মেঘের কোনো চিহ্ন নেই আজ। টেন্টের বাইরের আবরণ সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে প্যাট্রিকের মনে পড়ে যায় ট্রিস্টানের সাথে কাটানো দিনগুলো। অজান্তেই নিজের গালের উপরে হাত বুলিয়ে সামান্য যন্ত্রণা অনুভবের চেষ্টাও করে প্যাট্রিক, কিন্তু সে ভুলে গিয়েছে আজ সব কিছুই অতীত। সেই সুন্দর হাসি ঠাট্টার দিনগুলো যেমন ফিরে আসবে না,
তেমনই আসবে না তার বন্ধু ট্রিস্টান। আরে প্যাট্রিক না? কি হে প্যাট্রিক, ঘুম আসছে না? নিজের টেন্ট থেকে জোনাস বেরিয়েছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। হঠাৎ করে প্যাট্রিককে মাঝরাতে এত ঠান্ডায় এইভাবে বসে থাকতে দেখে এগিয়ে আসে জোনাস। প্যাট্রিক বলে, ট্রিস্টানের ইচ্ছা ছিল আমরা 5 জন মিলে ট্রেক করব। 5 জন তো আর হলো না, তাই যার উদ্যোগ ছিল সবার থেকে বেশি তার কথা মনে করে এই রাত কাটাতে খুব একটা খারাপ লাগছে না জোনাস। সে ঠিক কথা, কিন্তু রাতে না ঘুমোলে কাল সকালে পাহাড়ে সামিট করবে কিভাবে? জানি না, তবে মন বলছে অসুবিধা হবে না। তুমি যাও, আমি আর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ব। আর কাউকে কিছু বলবার দরকার নেই। অ্যালবার্ট তো শুনলে আবার মজার পাত্র করে তুলবে আমাকে। জোনাস সম্মতি জানিয়ে বিদায় নেয়। তবে যাওয়ার আগে একটা কথা বলে সে। ওকে, গুড নাইট। শোনো প্যাট্রিক, নিজেকে দোষী মনে করাটা এবার বন্ধ করো। ঠান্ডা বিয়ারের বোতল নিজের কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে প্যাট্রিক। তার পাশের চেয়ারে বসে জোনাস এবং তার পাশে আলবার্তো, স্যামুয়েল এবং ট্রিস্টান। সম্মুখ নীরবতা ভেঙে প্রথম মুখ খোলে আলবার্তো। সবসময় হাসি খুশি এই মানুষটির পুরো নাম আলবার্তো রদ্রিগেজ। নিবাস মেক্সিকো হলেও কর্মসূত্রে গ্লাসগোতে আছে 5 বছর ধরে। সবসময় একটা হাসি লেগেই আছে তার মুখে। যে কোনো দুঃখের বিষয় হোক বা রেগে যাওয়ার কোনো কারণ থাকলেও তার থেকে তার হাসি কোনোদিনও আলাদা হয়নি। কেউ বলে সুখী মানুষ, আবার কেউ তাকে শয়তান বলতেও দ্বিধাবোধ করে না। প্যাট্রিককে সে বলে, গলাটা কেটেছে কিন্তু রক্ত তেমন বের হয়নি। ভালো হতো যদি চোখের নিচের চামড়াটাও উঠে যেত। যুদ্ধে পরাস্ত জলদস্যুদের মতো দেখতে লাগতো তোমায়ও বলি ট্রিস্টান, মারলে অথচ আর একটু জোরে মারলে ক্ষতি কি ছিল? আমরা বেশ উপভোগ করছিলাম তোমাদের এই লড়াই। হঠাৎ নিজেকে এমন গুটিয়ে নিলে তুমি। অ্যালবার্তোর কথায় ট্রিস্টান কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে জোনাস বলে, ট্রিস্টান রেগে যেও না। দেখো, পরের সপ্তাহ থেকে তুমি এমিলিয়ার জীবনে একজন বিশেষ মানুষে পরিণত হতে চলেছ। আমরা সকলে কত উত্তেজিত এই ব্যাপারটা নিয়ে। আর তোমার ব্যাচেলার পার্টির ব্যাপারটা, একবারে ভুলে গেছো নাকি? ট্রিস্টান সামনে রাখা বিয়ারের বোতলে চুমুক দিয়ে বলে ওঠে, আমি ওই চোখ কান নাক কাটা প্যাট্রিকের মতন নই। বলেছি যখন ঠিকই দেব। কোথায় ভেবেছিলাম বন্ধুরা মিলে একটু মজা করব। কথার মাঝেই কপাল থেকে বিয়ারের বোতল নামিয়ে তাতে চুমুক দিয়ে প্যাট্রিক বলে, এই মুষ্টিযুদ্ধের প্রস্তাব কার ছিল? ট্রিস্টান বলে, কেন, আমার ছিল। তাহলে তুমি যখন মনস্থির করেইছিলে তাহলে হাতের নখগুলো কাটনি কেন আগে? দেখো, তোমার নখের দাগ এখন আমার হাতের উপরে দেখতে পাবে। গায়ের জোর থাক আর না থাক, নখের ধার কিছু আছে তোমার ট্রিস্টান। এমিলিয়া শিখিয়েছে নাকি এইভাবে হাতের সৌন্দর্য বাড়ানোর পদ্ধতি? তাহলে শোনো, মোটেও ভালো লাগছে না দেখতে। আমার নেশা হলে ওই দেখেই আমি অজ্ঞান হব বলে মনে হয়। ট্রিস্টান আবার চেয়ার থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু ভাগ্য সহায় তাকে ঘিরে এখন বসে আছে বাকি 3 বন্ধু। স্যামুয়েল বলে ওঠে, বাচ্চাদের মতন ঝগড়া করা বন্ধ করো তো তোমরা। আমাদের ট্রেকিংটা কবে হচ্ছে তাহলে? ট্রিস্টান যে বলেছিল বেন লুইয়ের মাথায় পৌঁছে শ্যাম্পেনের বোতল খুলবে, সেটার কি হবে? বেন লুই? সেটা কোথায় ট্রিস্টান? প্রশ্ন করে জোনাস। ট্রিস্টান হাতের চাপে নিজের মাথার চুল সমানভাবে পেতে উত্তর দেয়, বাজে মজা এখন অন্তত করো না তোমরা। বিশেষ করে প্যাট্রিক যদি চুপ থাকে তাহলে সব থেকে ভালো হয়। প্যাট্রিক 2 হাত নিজের মুখের উপরে চেপে ধরে টেবিলের উপর নিজের মাথা রেখে ঘুমোবার নাটক করতে থাকে। সকলে প্যাট্রিকের এইরূপ আচরণে আশ্চর্য হলেও ট্রিস্টান সেদিকে গুরুত্ব না দিয়ে পকেট থেকে নিজের মোবাইল বের করে সেখানে একটি ম্যাপ খুলে ট্রেকিংয়ের পথ সম্বন্ধে বোঝাতে থাকে সকলকে। আমি যতখানি স্টাডি করেছি সবটুকু বলছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। ওই প্যাট্রিকের মতন হাঁ করে লোভনীয় খাবার পাওয়ার মতন ভঙ্গি করে বসে থাকবে না। জোনাস উত্তেজিত হয়ে বলে, এবার তুমি বাজে বকছো। এইসব না বলে আসল জিনিসটা দেখাও, আসল জিনিসটা। ট্রিস্টান সামান্য ইতস্তত বোধ করলেও তার প্রত্যুত্তর দিল না।
মোবাইল স্ক্রিনে খোলা ম্যাপের উপরে পাশে রাখা স্ট্র দিয়ে একটা জায়গা দেখালো। আমরা মোট 2টো গাড়ি নিয়ে যাব। আমার গাড়িটা টেন্ড্রামে পার্ক করে ট্রেকিং করতে শুরু করব। কিন্তু তার আগে জোনাস, তুমি তোমার গাড়ি নিয়ে লকি গ্লেনে পার্ক করে আসবে। একদিনের ব্যাপার। পরের দিন ট্রেকিং শেষ করে লকি গ্লেন থেকে আমরা গাড়ি নিয়ে আবার আমরা টেন্ড্রামে এসে আমার গাড়ি নিয়ে বাড়ি ফিরব। আসলে এমন করবার পেছনে কারণ আছে। আমরা বেন দুক্রাইক, বেন অস, বেন লুই এবং বেন ক্লিভ এই 4টি মনরো একবারে করব। বেন ক্লিভ থেকে লকি গ্লিন কাছে হয়, না হলে আমাদের আবার পিছিয়ে এসে এই টেন্ড্রামের পথে আসতে হবে, আর সেটা অনেকখানি পথ, আর আমিও তো চাই না। হঠাৎ মাথা নুইয়ে থাকা প্যাট্রিক নিজের হাত তুলতে ক্ষুব্ধ ট্রিস্টানকে বলে, কি হলো তোমার? হাত তুলছো? এটা কি স্কুল? টিম লিডার, মাথা ঠান্ডা করুন। আমি আর আপনি আগে ট্রেকিং করেছি, বাকিদের এটা প্রথম অভিজ্ঞতা, তাই এদের একটু বোঝান মনরোটা কি বস্তু। ট্রিস্টান বলে, সেটা আমি জানি প্যাট্রিক, আমি ঠিকই বলতাম। স্কটল্যান্ডে 1000 মিটার উচ্চতার কাছাকাছি পাহাড়কে বলা হয় মনরো। লন্ডন নিবাসী স্যার হিউজ মনরোর নামে এই নামকরণ। উনি ছিলেন একজন ভ্রমণপ্রেমী মানুষ এবং পর্বতারোহী। মোটামুটি 282টা মনরো আছে স্কটল্যান্ডে। তার মধ্যে সবচেয়ে উঁচু হলো বেন নেভিস, উচ্চতা 1385 মিটার। সে যাই হোক, আমরা লক লোমন্দ এবং ট্রুসি অরণ্যের মধ্যে দিয়ে যাব। এখন যেহেতু জুন মাস, আবহাওয়া ভালোই থাকবে। অবশ্য তবুও বিশ্বাস নেই, যে কোনো সময় খারাপ হতেই পারে। আমরা প্রথম দিন বেনসে টেন্ট পিচ করব। পরের দিন বাকি 2টো হয়ে লকি গ্লেনে ফিরব। এবার বলো, তোমাদের কোনো অসুবিধা নেই তো? আমার আছে। আচ্ছা, শ্যাম্পেনটা কোথায় খোলা হবে? বেন অস না বেন লুই? বেন লুই। আমরা এখন বেনসে আছি প্যাট্রিক, আর আমাদের পেছনেই বেন লুই। চল, আর দেরি করে লাভ নেই, টেন্টগুলো তুলে নেওয়া যাক। জোনাসের কথাই তন্দ্রা ভাঙে প্যাট্রিকের। তারা 4 জন, অর্থাৎ প্যাট্রিক, জোনাস, স্যামুয়েল আর অ্যালবার্তো এখন 1029 মিটার উচ্চতার বেন ওসের ওপরে। আবহাওয়া খুব ভালো থাকার জন্য দূরে বেন নেভিস আইরিশ সমুদ্র স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। স্যামুয়েল সকালের আলো ফোঁটার সাথে চারপাশের অভূতপূর্ব এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভোলেনি। প্রবল ঠান্ডা হাওয়ার দরুন তাপমাত্রা খুব সুখকর না হলেও সকলে বিষয়টিকে নিয়ে চিন্তিত নয়। তাদের বন্ধু ট্রিস্টানের শেষ ইচ্ছা পূরণ হচ্ছে, এই বিষয়টি সবাই উপভোগ করছে। তবে দলের একজন সদস্য, হাসি খুশি থাকা মানুষটা, একটি ঘটনার পর থেকেই পুরো পাল্টে যায়। দুঃস্বপ্নের মতো পিছু নেয় কিছু না চাওয়া অতীত। প্রতি মুহূর্তে নিজেকে বারবার দোষারোপ করে প্যাট্রিক। সে মনে করে এই জগতের সব থেকে ভীরু মানুষ হলো একমাত্র সে। গায়ে উইনচিটার জড়িয়ে কয়েকবার নিজের মোবাইলে নেটওয়ার্ক খোঁজার ব্যর্থ চেষ্টা করে প্রায় 6 ফুট উচ্চতার তামাটে বর্ণের পেশিবহুল মানুষটা। অ্যালবার্তো তার কাছে গিয়ে ব্যঙ্গের সুরে বলে, ভাই জোনাস, দেখেছো আমরা কতখানি উপরে আছি, আর তার উপরে তোমার লম্বা শরীর, নেটওয়ার্ক পাবে কিভাবে? জোনাস সামান্য হেসে নিজের কাজে মন দেয়। তার নাকি একটা ফোন করার কথা ছিল অফিসের একজনকে। স্যামুয়েল আর প্যাট্রিক টেন্টগুলো গুছিয়ে নিজেদের ব্যাগে ভরে নিয়ে স্লিপিং ব্যাগ, ম্যাট্রেস ভাঁজ করে নির্দিষ্ট নিয়মে র্যাকস্যাকের সাথে আটকে নেয়, যাতে হাঁটতে কোনো অসুবিধা না হয় কারোর। কাপড় জামা সেরকম তাদের সাথে নেই, তবে ট্রিস্টান বলেছিল সঙ্গে শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে রাখতে, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো পানীয় জল। যদিও ছোটোখাটো ঝর্ণা সেই চাহিদা পূরণ করেছে এখনও পর্যন্ত। বেন অস ছাড়বার আগে গতরাতে জ্বালানো ধুনির আতপোড়া কাঠগুলো একধারে সরিয়ে রাখে জোনাস। চারিদিকে দেখে নেয় কোথাও কোনো আবর্জনা পড়ে আছে কিনা, কোথাও বড় কোনো গাছ চোখে পড়ে না। বিস্তীর্ণ বগিয়াল আর মাঝে মধ্যে ভঙ্গুর পাথরের রাস্তা মনে করিয়ে দেয় কোথাও দেখা দেওয়ালে টাঙানো ছবির কথা। সামান্য চড়াই কষ্ট দিলেও সকলেই উপভোগ করে প্রকৃতির এই অকল্পনীয় সৌন্দর্য। সামনে এখন টানা চড়াই, আর কিছুটা কষ্ট, আর তারপরেই বেন লুই। হাতের স্টিক দুটো বেশ শক্ত করেই ধরেছিল স্যামুয়েল। রাস্তায় ছড়িয়ে আছে অসংখ্য পাথর। ভারী জুতো আর স্টিকের ধাক্কায় এক ধরনের গম্ভীর চাপা আওয়াজ করছে সেগুলো। সকলের আগে চলেছে জোনাস, তারপরে স্যামুয়েল, অ্যালবার্তো এবং সবার শেষে প্যাট্রিক।
সময় নিয়ে ধীরে ধীরে উঠতে থাকে সকলে। আর ঠিক সেই সময় ঘটে যায় একটি দুর্ঘটনা। স্যামুয়েলের শরীর অন্যদের অপেক্ষায় ভারী। হঠাৎ একটি নড়বড়ে পাথরের উপরে পা পড়তেই সে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় মাটিতে। 3 বন্ধু দৌড়ে আসে তার দিকে। সকলের সহযোগিতায় স্যামুয়েল উঠে বসে, কিন্তু দাঁড়াতে সে পারে না। বাঁ পায়ের গোড়ালিতে তৈরি হয়েছে এক ক্ষত। যন্ত্রণায় কয়েকবার নিজেকে এবং তারপরে ভগবানকে গালমন্দ করেও যখন কোনো কাজ হলো না, তখন চুপ করেই বসে রইল সে ভুলে যায় সময় তার নিজের গতিতেই এগিয়ে চলেছে। তার কাছে দুঃখ, যন্ত্রণা, হাসি, কান্না সবকিছুই এক একটা অধ্যায়, এবং তাতে সে ক্লান্ত হয়ে পড়ে না। বেলা 2:30 সকলে বেন লুইয়ের শিখরে পৌঁছায়। স্তূপ আকারে সাজিয়ে রাখা পাথরের ধারে এসে জোনাস নিজের পকেট থেকে ট্রিস্টানের ছবিটা বের করে তার উপরে রাখে। বেলা হওয়ার সাথে এই অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বার মতো। কিছু সময় আগে রোদ ঝলমলে আকাশ যেমন স্বাগত জানাচ্ছিল, এখন চারপাশে ঘিরে থাকা ঘন মেঘের রাশি জানান দেয় এই জগতে আধিপত্য স্থাপন করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। স্যামুয়েল বলল, এই যা করবার করো তো তাড়াতাড়ি। উফ, পায়ের যন্ত্রণায় মেঘের ভিতরে যেন তারা দেখতে পাচ্ছি। আমি আর পারছি না, আমি বসলাম, তোমরা যা করবার করো। উফ। প্যাট্রিক পায়ে ড্রেসিং এবং ব্যান্ডেজ করলেও যন্ত্রণায় নিজেকে অনেক কষ্টে সামলেছে স্যামুয়েল। জোনাস নিজের প্যান্টের পকেট থেকে হিপ ফ্লাস্ক বের করে সামনে পাথরের উপরে রাখা ট্রিস্টানের ছবির দিকে এগিয়ে গিয়ে বলে, ট্রিস্টান, তোমার ইচ্ছা পূরণ হলো। আমরা 4 জন এসে দাঁড়িয়েছি তোমার স্বপ্নের জায়গায়। তুমিও যে আছো আমাদের সাথে, তা আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। তুমি ঠিক সেইভাবে হাসছো, আমি তা দেখতে পাই চোখ বন্ধ করলেই। আমাদের সাথে এইভাবে থেকো প্রতি মুহূর্তে। এই বলে জোনাস ফ্লাস্ক থেকে কিছুটা হুইস্কি নিজের গলায় ঢালে এবং সেটা এগিয়ে দেয় বসে থাকা স্যামুয়েলের দিকে। স্যামুয়েল ঠিক একই রকম ভঙ্গিতে কিছুটা হুইস্কি পান করে, বলে, আমরাও সকলে তোমাকে খুব মিস করি ট্রিস্টান, যেখানে থেকো ভালো থেকো। এরপরে অ্যালবার্তো হিপ ফ্লাস্ক নিয়ে বলে, 5 জনে মিলে এলে ভালো হতো, কিন্তু তুমি সেই সুযোগ দিলে না ট্রিস্টান। প্যাট্রিক ফ্লাস্কটি নিয়ে এক মনে চেয়ে থাকে ট্রিস্টানের ছবির দিকে। সকলে অপেক্ষায় সে কি বলবে, কিন্তু প্যাট্রিকের যেন সেদিকে কোনো খেয়ালই নেই। সেই সময় জোনাস প্যাট্রিকের কাঁধে হাত রেখে বলে, প্যাট্রিক, অতীতকে অতীতের মতো ট্রিট করো, আর সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করো না। আমরা ট্রিস্টানের ইচ্ছা পূরণ করলাম, আর ট্রিস্টান চলে যাওয়ার পরে এখানে আসার বিষয়ে তো তুমিই আমাদের বলেছিলে, তাই মনে যা আছে সব বলো। প্যাট্রিক ফিরে তাকায় জোনাসের দিকে। তার চোখে যেন কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে এখনো। জোনাস কিছুটা বুঝলেও কথোপকথনে সময় নষ্ট করাকে বুদ্ধিমানের কাজ বলে সে মনে করে না, কারণ সে জানে তারা নির্ধারিত সময়ের থেকে অনেক পিছিয়ে আছে, আর এখন দলে তাদের একজন আহত বন্ধুও আছে। সুতরাং বেশি দেরি হলে হয়তো জঙ্গলের ভিতরে রাত কাটাতে হবে, যে বিষয়ে সহমত পোষণের ইচ্ছা দলের কারোরই নেই। প্যাট্রিক ফ্লাস্ক থেকে কিছুটা হুইস্কি পান করে বাকিটা ট্রিস্টানের ছবির সামনে ফেলতে থাকে। সকলে অবাক হয়ে এই দৃশ্য দেখলেও চুপ থাকে। অ্যালবার্তো জোনাসের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, এই ট্রিস্টানের হুইস্কি প্রিয় ছিল, তাই কি প্যাট্রিক পুরোটাই নিবেদন করলো? জোনাস কোনো উত্তর দেয় না, শুধু চোখের ইশারায় বুঝিয়ে দেয় সে যেন চুপ থাকে। পাইন বার্চ গাছের জঙ্গলের গভীরতায় দিশেহারা হয়ে যেতে হয় নবাগত পর্যটকদের। পচে যাওয়া পাতা আর নরম মাটি একত্রে তৈরি হওয়া পাঁক হলো পথ চলায় প্রধান বাধা। মাঝে মাঝে উইলো গাছের সারি জঙ্গলের প্রকৃতি এবং তার রূপ পাল্টায়, কিন্তু তাও ক্ষণিকের জন্য। পর মুহূর্তেই বিশালাকার গগনচম্বী পাইন গাছ জাহির করে তাদের রাজত্ব।
সুযোগ বুঝে আকাশ তার মেঘপুঞ্জ নিয়ে নেমে এসেছে এই জঙ্গলের উপরে এবং সেই মেঘের বুক চিরে প্রবেশ করেছে অতিকায় ভীষণ দর্শন গাছেদের সারি। বেশ কিছু সময় ধরে প্রবল বৃষ্টিতে নাজেহাল চার বন্ধু। সব থেকে কাহিল হয়ে পড়েছে স্যামুয়েল, কিন্তু তাকে সঙ্গ দিচ্ছে অ্যালবার্তো। জোনাস এবং প্যাট্রিক প্রায় একসাথেই হাঁটছে, সকলের গায়ে রেইনকোট জড়ানো। জঙ্গলের পাতায় বৃষ্টির ফোঁটার শব্দের সাথে তাল মিলিয়ে মানুষের শরীরে জড়ানো কোটের উপরে হতে থাকা একটা গম্ভীর টপ টপ শব্দ। তুমি কি সত্যিই ভাবো আমি নির্দোষ? মাটিতে পড়ে থাকা গাছের গুড়ি এক লাফে পেরিয়ে জোনাসকে প্রশ্ন করে বসে প্যাট্রিক। নির্দোষ? নির্দোষ কথাটা নিজেই ঠিক সম্পূর্ণ নয়, বুঝলে প্যাট্রিক? যেখানে সব কিছুই খোয়া গিয়েছে, যেখানে পুরোটাই একটা দুঃস্বপ্ন, সেখানে নির্দোষ থাকার বিষয়টা কোনো গুরুত্বই রাখে না, কারণ সেগুলো কিছুই আর ফিরে আসবে না। ভবিতব্য মানো প্যাট্রিক, ভবিতব্য। জোনাসের প্রশ্নে প্যাট্রিক উত্তর দেয়, মানি। তাহলে এটাও মানো যে ট্রিস্টান আজ আমাদের মধ্যে নেই, সেই ভবিতব্যের দয়াতেই। পায়ের নিচের ভিজে কাঁদা মাটির উপরে অনবরত চলাচলের শব্দ অস্থিরতা তৈরি করে মনের ভিতরে, কিন্তু সেই জায়গা দখল করবার মতো অন্য কোনো আওয়াজ বা কথা কোনোটাই তৈরি করতে সক্ষম হয় না চারজনের কেউই। কিছু সময় চুপ থেকে প্যাট্রিক বলে, ভবিতব্য বলছো, কিন্তু যা মানুষের দ্বারাই চালিত হয় তাকে ভবিতব্যের দোহাই দেওয়া বাচ্চা ভোলানো ছাড়া আর কিছুই নয়। জোনাস, সাহস, ধৈর্য কোনটা তুমি আমার মধ্যে দেখতে পেয়েছো? আজ যদি ট্রিস্টানের বদলে আমি থাকতাম, তাহলে হয়তো ভবিতব্যের বাস্তবায়িকতার বিষয়ে গবেষণা করবার দরকার ছিল না। কিন্তু যে ছেলেটার কিছুদিন পরে একজনের সাথে সংসার করবার কথা, যার পরিবারে এত সদস্য আছে, তারা কি অন্যায় করলো বলতে পারো? সত্যি কথা বলতে আমি এই প্রশ্ন চিন্তা করবার ক্ষমতা হারিয়েছিলাম, তা না হলে আজ হয়তো ট্রিস্টান আমাদের মাঝে। হঠাৎ জোনাসের চিৎকারে থমকে দাঁড়ায় প্যাট্রিক। সেই সঙ্গে থামে পিছনে মন্থর গতিতে আসতে থাকা অ্যালবার্তো আর স্যামুয়েল। সকলের দৃষ্টি সামনের একটি লম্বা পাইন গাছের দিকে। সবার চোখে অদ্ভুত এক ভয়ের প্রতিচ্ছবি। জোনাস চিৎকার করে বলে ওঠে, এরকম কি করলো? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? স্যামুয়েল কাঁপা স্বরে বলে, অ্যালবার্তো নিজের মাথায় ও বুকে স্পর্শ করে হাওয়ায় একটা ক্রস এঁকে নেয়। প্যাট্রিক নিজের পকেট থেকে মোবাইল বের করে কয়েকটি ছবি তুলল গাছে ঝোলানো রেড ডিয়ার এর ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহের। বিশাল শরীরটাকে মাটি থেকে প্রায় 12 ফুট উপরে একটি ডালে কেউ যেন গেঁথে রেখেছে। বৃষ্টির জল বন্য প্রাণীটির শরীর ধুইয়ে রক্তিম বর্ণ ধারণ করে ভিজিয়ে চলেছে নিচের নরম মাটি। হরিণটির নিষ্প্রাণ চোখে আতঙ্ক, ভয় যেন বাসা বেঁধেছে তার অনিচ্ছায়। উন্মুক্ত বুকের পাঁজরের ভিতরের কোনো পৈশাচিক শক্তির নির্মমতার ছাপ স্পষ্ট। তার শরীরের বিকার জানান দেয় চেনা জগতের সবকিছু বুদ্ধি আর জ্ঞানে বিচার করা অসম্ভব। কিছু শক্তির অস্তিত্বের কাছে মাথা নুইয়ে থাকাটা বোকামির লক্ষণ নয়। সময় এখন বিকেল 4:30। জঙ্গলে অন্ধকার নেমে আসে নির্ধারিত সময়ের অনেক আগেই। যখন আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হয় আগাম সতর্কবার্তা ছাড়াই। এখন শুধু বৃষ্টি হয়, তার সাথে প্রচণ্ড বজ্রপাত আর তার ভয়ঙ্কর নিনাদ কানে তালা আর বুকে কম্পন দুই ধরায় সমান তালে। স্যামুয়েল হাল ছেড়েছে। সে একটি গাছের নিচে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে বৃষ্টি থেকে। তার পাশে বসে অ্যালবার্তো। জোনাস আর প্যাট্রিক কোনো ভালো জায়গার খোঁজ করছে যেখানে টেন্ট পিচ করা সম্ভব। বৃষ্টিতে ছোট ঝর্ণাগুলো এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। অনেক চিন্তা করে দুজনে বুঝতে পারে তারা খুব বাজে রকমভাবে বিপদে পড়েছে। প্রথমত, বৃষ্টিতে টেন্ট পিচ করা এই ঘন জঙ্গলে অসম্ভব। দ্বিতীয়ত, হঠাৎ করে জলের তোরে ভেসে যেতে পারে তাদের টেন্ট। আর তৃতীয়ত,
ঘন ঘন কাছাকাছি বাজ পড়া এবং তার থেকে বাঁচার উপায় তাদের জানা নেই। জোনাস, আজ ফেরা হবে না, এখানে থাকতে হবে আজ রাতে, কাল যা করার করা যাবে। জোনাস বলে, সেটা এতক্ষণে বুঝলে? ম্যাপ বলছে এখনো 3 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু এই জঙ্গল পেরিয়ে তাও আবার এই বৃষ্টিতে খুব বিপজ্জনক, বুঝলে? আমার চিন্তা হচ্ছে ট্রেন পিচ না করতে পারলে সকলে ভিজে গিয়ে ঠান্ডায় একেবারে অসুস্থ হয়ে পড়ব। ভুলে যেও না, রাতে কিন্তু এখানে তাপমাত্রা অনেক নেমে যায়। দুজনে হাঁটা থামায় না। তারা জানে যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ তাদের দলে বাকি দুজন তাদের জন্য এই অচেনা জায়গায় অপেক্ষা করছে। কোনো বাড়ি পেলে প্যাট্রিকের কথা শেষ হয় না। জোনাসের ইশারায় সামনের ঝোপের পিছনে কিছু দূরে উঁচু কিছু নজরে পড়ে তাদের। উঁচু ছাউনিতে চিমনির মতো কিছু একটা বেরিয়ে আছে যেন। একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে প্যাট্রিক এবং জোনাস, আর সেই সঙ্গে দুজনে দৌড়ে সেদিকে ছুটে যায় হঠাৎ এই ইচ্ছা পূরণের আনন্দে। আরে, এটা কার বাড়ি? আরে, জঙ্গলের মাঝে এইভাবে কোনো বাড়ি থাকে বলে তো আমার জানা ছিল না। স্যামুয়েলের প্রশ্নে সামান্য বিরক্ত হয়ে জোনাস বলে, তাহলে কি করবে? বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে এই বাড়িটি কার জানবার জন্য? দেখো, বাইরের অবস্থা কিন্তু সময়ের সাথে আরও খারাপ হচ্ছে, তাই বাড়ির ভিতর ঢুকে অন্তত বৃষ্টি থেকে বাঁচা যাবে। মালিককে বললে তিনি আশা করি তাড়িয়ে দেবেন না। অ্যালবার্তো জিজ্ঞাসা করে, কিন্তু দরজা কেউ খুলছে না কেন? এবার তো দরজায় টোকা মারতে মারতে হাতের চামড়া উঠে যাবে। আর অপেক্ষা নয়, দরজা ভাঙতে হবে। প্যাট্রিকের কথায় সকলের মত না থাকলেও সেই সময় প্যাট্রিক কাউকে দেয় না। দুপা পিছিয়ে একরকম ঝাঁপিয়ে পড়ে দরজার উপরে, আর সেই সঙ্গে দরজা ভেঙে ঘরের ভিতরে সশরীরে প্রবেশ করে প্যাট্রিক। আরে আরে, এটা কি করলে? জোনাসের প্রশ্নে কোনো গুরুত্ব দেয় না প্যাট্রিক। জোনাস খেয়াল করে বাইরে থাকা বাকি দুজন ঘরের ভিতরে খুব সন্তর্পণে ঢুকছে। জোনাস অনিচ্ছা সত্ত্বেও তাদের অনুসরণ করতে থাকে। বাড়িতে কেউ নেই, সেটা এতক্ষণ দাঁড়িয়ে কেন বুঝতে পারছিল না সেই কথা ভেবে অবাক হচ্ছি। যাই হোক, মনে হয় উপরে ঘর আছে। খুব অন্ধকার চারিদিকে, আগে আলোর ব্যবস্থা করতে হবে। আমি দরজাটা লাগানোর চেষ্টা করছি। অ্যালবার্তো, ওদিকে মনে হয় ফায়ার প্লেস আছে, ওখানে আগুন ধরাও। স্যামুয়েল, তুমি বিশ্রাম নাও। জোনাস, তুমি একবার উপরে গিয়ে দেখো ওখানে কি আছে। দলের নেতা হিসেবে পরিচয় দেওয়ার কোনো অভিপ্রায় প্যাট্রিকের ছিল না, তবুও বিপদে পড়লে তার সমস্ত ইন্দ্রিয় যে অতিমাত্রায় সজাগ হয় সে বিষয়ে সকলেই অবগত। পরিকল্পনা মতো সব কাজ সঠিকভাবেই হতে থাকে। স্যামুয়েল স্লিপিং ব্যাগে নিজের শরীরটাকে পুরোটা ঢুকিয়ে ঘুমিয়ে পড়েছে। অ্যালবার্তো বসে ফায়ার প্লেসের পাশে। ঘরে উপস্থিত কিছু শুকনো কাঠ আর তার ধৈর্যের পরীক্ষা নেয়নি। সামান্য চেষ্টায় আগুন জ্বলে ওঠে, আর তার সাথে ঘরের ভিতরের একটা অস্থির ঠান্ডা ভাব কেটে যায় কয়েক লহমায়। দরজার পাল্লা যেভাবে ভেঙেছে তাতে সঠিকভাবে নিজের জায়গায় লাগানো অসম্ভব, কিন্তু দরজা না থাকলে বাইরের বৃষ্টির জল ঘরের ভিতরে ঢুকবে। প্যাট্রিক বাইরে থেকে কিছু পাথর নিয়ে এসে কোনোভাবে পাল্লাটিকে নিজের জায়গায় দাঁড় করায়। প্যাট্রিক দেখে নেয় ঝোড়ো হাওয়ায় সেটি আবার পড়ে না যায়। হঠাৎ ব্যস্ততার মাঝে তার কান সজাগ হয়ে ওঠে। বাইরের জঙ্গলে গাছগুলো যেন একটু বেশি নড়ছে। কোনো কিছুর জোরালো ধাক্কায় দুলছে বনস্পতির দল। একভাবে সেই দৃশ্য প্রত্যক্ষ করতে থাকে প্যাট্রিক। সে ভাবছিল ভিতরে তার বন্ধুদের ডাকবে, কিন্তু হঠাৎ এক অজানা শব্দে তার সারা শরীর যেন পাথর হয়ে যায়। এ কোনো জন্তুর আওয়াজ নয়, আর প্যাট্রিক তা জানে। সে জানে এই সকল জঙ্গলে কি রকমের জানোয়ারের বাস। এই আওয়াজ তাদের নয় মোটেই। তার ট্রেকিংয়ের অভিজ্ঞতা বহুদিনের, অনেক পশু পাখিদের ডাক সে চেনে, কিন্তু এই আওয়াজ সৃষ্টিকারী প্রাণী কি এই জগতের হতে পারে? পরপর 3 বার হলো শব্দটা, আর তার সাথে সামনের গাছগুলোর মধ্যে তৈরি হয় আন্দোলন। প্যাট্রিক টর্চ দিয়ে দেখার চেষ্টা করেও কিছু চোখে পড়ল না।
আর ঠিক সেই সময়ই তার কাঁধে হাতের স্পর্শে একরকম হকচকিয়ে যায় সে। তার পিছনে অ্যালবার্তো দাঁড়িয়ে। কি হলো তোমার? দরজার উপরে একবার ধাক্কা দিয়ে অ্যালবার্তো বলে, এই যা করেছো অনেক করেছো প্যাট্রিক, এবার ভিতরে চলো, কিছু খাওয়া যাক। তুমি এদিকে আটকে গিয়েছো আর জোনাস উপরে। সে কি, জোনাস এখনো নিচে নামেনি? প্যাট্রিকের প্রশ্নে মাথা নেড়ে উত্তর দেয় অ্যালবার্তো। না, ওই যে গিয়েছে আর তো আসেনি। দুজনে দৌড়ে যায় ঘরের এক কোণে থাকা সিঁড়ির দিকে। প্যাট্রিক প্যাট্রিক তাড়াহুড়ো করো না, সিঁড়ির অবস্থা ভালো মনে হচ্ছে না। হাতের টর্চের আলোয় অ্যালবার্তোর কথার সত্যতা প্রমাণিত হয়। ঘরের মধ্যে হঠাৎ হতে থাকা চলাচলের আওয়াজে উঠে বসে স্যামুয়েল। কাঠের ঘরের ভিতরে সামান্য শব্দ যে ভীষণ রকমের হতে পারে তার অভিজ্ঞতা স্যামুয়েলের ছিল না। রীতিমতো ভয় পেয়েছে সে। তুমি নিচেই থাকো, আমরা আসছি। অ্যালবার্তোর নির্দেশ মতো নিজেকে ফায়ার প্লেসের পাশে গুটিয়ে নেয় স্যামুয়েল। অত্যন্ত সন্তর্পণে উপরে দুজনে প্যাসেজ ধরে এগোতে থাকে সামনের ঘরটির দিকে। নিচে ঘরের ভিতরে কোনো পার্টিশন না থাকলেও উপরের লম্বা প্যাসেজের ডান দিকের দুটি এবং সামনে একটি ঘর টর্চের আলোয় ধরা পড়ল। পাশের দুটি ঘর পর্যবেক্ষণ করতে সেখানে কিছুই চোখে পড়ে না কারোর, যদিও অ্যালবার্তোর কথা কানে আসতেই সামনের ঘরটির দিকেই বেশি গুরুত্ব দেয় প্যাট্রিক। প্যাট্রিক প্যাট্রিক দরজার ফাঁক দিয়ে দেখো, ভিতরের আলো দেখা যাচ্ছে, আর ওটা টর্চের আলো। জোনাস ওখানেই আছে। কিন্তু ও দরজা বন্ধ করে কি করছে? জানি না, চলো গিয়ে দেখি। দরজার উপরে আলতো চাপে বিকট আওয়াজ করে খুলে যায় সেটি। ভিতরের ঘন অন্ধকার কোনো গোপন রহস্য লুকিয়ে রাখার চেষ্টা করলেও টর্চের তীব্র আলো সেই কাজে বাধা দিচ্ছে ক্রমাগত। প্রথমে এই আলোর উৎস ছিল একটি, আর এখন দ্বিতীয় আলো তাক করে আছে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে থাকা জোনাসের দিকে, যার চেতনা নিবদ্ধ সামনের একটি বস্তুর উপর। জোনাস জোনাস জোনাস। অ্যালবার্তোর ডাকে কোনো উত্তর দেয় না সে। ও এইভাবে বসে আছে কেন? হ্যাঁ, আর ওইভাবে হাত জড়ো করে কি করছে জোনাস? অ্যালবার্তোর প্রশ্নের কোনো উত্তর প্যাট্রিকের কাছে নেই। আসলে জোনাসের শরীরের এই ভঙ্গি আর মুখের উপর ফুটে ওঠা অদ্ভুত ভয় বাকি দুজনের চিন্তা শক্তি কিছু সময়ের জন্য কোটরে বন্দি করলেও প্যাট্রিক ধীরে ধীরে তার টর্চ জোনাসের সামনের দিকে নির্দেশ করে, আর সেই সঙ্গে এক অজানা আতঙ্কে বাকরুদ্ধ হয় অ্যালবার্তো। টর্চের আলোর কম্পন জানান দেয় প্যাট্রিকের মনের অভিব্যক্তি। এটা কি? অ্যালবার্তোর অদ্ভুত গলার স্বরে চমকে যায় প্যাট্রিক। তবুও নিজেকে সামলে নিয়ে সে বলে, জোনাসকে দাঁড় করাও, নিচে নিয়ে চলো। এই বাড়িতে আজ রাতটা কোনোভাবে কাটাতে হবে, আর উপরে কেউ যেন আর না আসে। আমার বিষয়টা ভালো লাগছে না অ্যালবার্তো। কিন্তু এটা কে? সামনে দাঁড় করিয়ে রাখা এক মানুষ উঁচু একটি মূর্তি, কিন্তু বাকি মূর্তির সাথে পার্থক্য এই যে তার সারা শরীরে জড়ানো খড়বিচুরি। ঊর্ধ্বাঙ্গ আর নিম্নাঙ্গ আলাদা করে শনাক্ত করা কঠিন, কারণ নিচে চারটি পায়ের মতো অংশ থাকলেও দেহের উপরেও দুটি পা উঁচিয়ে দাঁড়িয়ে এই মূর্তি। দেহের মাঝ বরাবর দুটি হাত। মুখমণ্ডলের কোনো চিহ্ন নেই। জোনাসকে দুজনে ধরপাকড় করে ঘর থেকে বের হয়। জোনাসের শরীর ঠান্ডা বরফের মতো। বারবার সে যেন কিছু বলে চলেছে বিড়বিড় করে। প্যাট্রিক জোনাসের মুখের কাছে গিয়ে শোনার চেষ্টা করে। প্রভু, শেষ, শুরু, এই তিনটি কথাই বোঝা সম্ভব হয় তার পক্ষে। অ্যালবার্তো কিছু প্রশ্ন করতে গিয়েছিল জোনাসকে, প্যাট্রিক বাধা দেয়। ওকে কিছু বলো না এখন, নিচে গিয়ে শরীরটা গরম করুক, তারপরে জিজ্ঞাসা করা যাবে। নিচে বসে থাকা স্যামুয়েলের কানে আসে উপরের প্যাসেজে কিছু বেসামাল পায়ের আওয়াজ, আর বাড়ির বাইরে ঠিক দরজার সামনে কারোর মৃদু গোঙানির শব্দ। তোমার কি হয়েছিল জোনাস? ওইভাবে বসেছিলে? ফায়ার প্লেসের সামনে বসে চারজন অনেকক্ষণ ধরে মনের ভিতরে চেপে রাখা প্রশ্ন করেই ফেলে অ্যালবার্তো। জোনাস চকলেট বারে একটা কামড় বসিয়ে বলে, জানি না, তবে আমি যখন উপরে যাই ওই মূর্তি দেখার সঙ্গে সঙ্গে
কেউ যেন আমাকে আদেশ করল তার সামনে বসতে। আমি চাইনি, বিশ্বাস করো। চিনি না জানি না এমন কারো সামনে হাত জোড় করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না আমার। তোমরা না এলে হয়তো ওইভাবেই বসে থাকতাম। সকলে অবাক হয়ে যায়। প্যাট্রিক বলে, কিছু একটা ব্যাপার আছে এই বাড়িটাতে। প্রথমে আমি ওই আওয়াজ পেলাম, এখন জোনাসের সাথে এমন একটা ঘটনা ঘটলো। সত্যি কথা বলতে, বাইরে এমন বৃষ্টি না হলে আমি থাকতাম না এখানে। চলো এখন শুয়ে পড়ো সকলে, সবাই কাছাকাছি থেকো। অস্বাভাবিক কিছু নজরে পড়লে ডাকবে, নিজে থেকে একা কিছু করতে যাবে না কিন্তু। প্যাট্রিকের কথা মতো সকলে ফায়ার প্লেসের সামনে শোবার ব্যবস্থা করে। প্যাট্রিক জেগে থাকবার চেষ্টা করেছিল, কিন্তু কিছু সময় পরে তার দু চোখের পাতাও হঠাৎ ভারী হয়ে এলো। তোমার মুখের ভাষাগুলো একটু পাল্টাও প্যাট্রিক। বারে সকলের মাঝে এমিলিয়ার প্রসঙ্গ তোলার কী দরকার ছিল? শুধু শুধু মজার পাত্র হয়ে গেলাম আমরা। নির্জন রাস্তায় হেঁটে চলেছে দুই বন্ধু, যাদের মধ্যে কিছু সময় আগেই ঘটে যাওয়া হাতাহাতিতে দুজনেই আহত, কেউ শারীরিকভাবে আবার কেউ মানসিকভাবে। তবে এখন ট্রিস্টানের কথায় সহজ সরলভাবেই প্যাট্রিক বলল, বন্ধুদের মধ্যে মজা হয়েই থাকে। আর এমিলিয়া আমার বোনের মতো, এতদিন ধরে আমার সাথে মিশছো, অথচ এটা জানো না পেটে সামান্য বেশি পড়লেই আমি নিজেকে রাজা মনে করি। তা তোমার খুশিতে ভালো কাজ হয়েছে বুঝলে ট্রিস্টান, নেশাটা আর নেই। তবে শোনো, বিয়ের পরে তো আমাদের এমন নেশা করার ট্রেক করা হবে না। তার আমিও কাল কাজের সূত্রে ইংল্যান্ড যেতে হবে, তাই বলি কি, তুমি আজ আমার বাড়ি চলো, একটা স্কচ কিনে নিচ্ছি, রাত আর সামান্য বাকি, দুজনে খেতে খেতে কাটিয়ে দেবো, কি বলো? ট্রিস্টান সম্মতি জানায়। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার উপরে জমে থাকা জলের উপরে রঙিন প্রতিফলন ঘটায় রাতের সৌন্দর্যের। মাঝে মাঝে কয়েকটি গাড়ি গাম্ভীর্যভরা আওয়াজ করে ছুটে চলে নিজেদের গন্তব্যে। দূরে কোথাও শোনা যায় পুলিশের সাইরেনের আওয়াজ, আবার কোনো এক বাড়ির জানলার পাশে বাজতে থাকা ভায়োলিনের এক অজানা সুর। প্যাট্রিক জানে কোন দোকান এত রাতেও খোলা থাকে। দোকানদারও তাকে দেখে বেজায় খুশি হয়। হ্যালো মিস্টার উইলকিনসন, কেমন আছেন? প্যাট্রিকের গলা শুনে মাঝবয়সী ভদ্রলোক বেশ উৎফুল্ল স্বরে উত্তর দেয়, ভেরি ওয়েল, তা আজও কি এক ব্র্যান্ড, বাট আই সাজেস্ট ইউ তুমি এটা নাও, নতুন এসেছে, খুব স্মুথ, ভালো লাগবে খেয়ে, দাম একটু বেশি কিন্তু দারুণ। কাঁচের বোতলে তরল পানীয় নড়ে ওঠে হাত বদলের সাথে। প্যাট্রিক ঠিক করে সে এটাই নেবে। দোকানের ভিতরে সারি দিয়ে সাজানো হুইস্কি, স্কচ, রাম, আরও নানা দামি ও সস্তা মদ। ট্রিস্টান নিজেও কিছু ব্র্যান্ড নিজের হাতে তুলে দেখতে থাকে। প্যাট্রিকের কানে আসে দোকানের দরজার সামনে রাখা উইন্ড চাইমের আওয়াজ। কেউ প্রবেশ করছে। প্যাট্রিক ভিতরে এক কোণে আরও কিছু ব্র্যান্ড দেখতে ব্যস্ত। সামনে দেওয়ালে টাঙানো আয়নায় ট্রিস্টানকে স্পষ্ট দেখতে পারছে সে। আর সেই সঙ্গে তার নজরে পড়ে আরও দুজন অপরিচিত মানুষ, যারা ট্রিস্টানের পাশে এসে দাঁড়িয়েছে। কিছু সময় পরে তারা কিছু কথা বলে ট্রিস্টানের সাথে। দুজনের মধ্যে হঠাৎ একজন নিজের পকেট থেকে বের করে নেয় একটি ছুরি, যা এখন ট্রিস্টানের পেটের খুব কাছে। ট্রিস্টান নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে এগিয়ে দেয় তার দিকে। লোকটি সব টাকা লুট করে ব্যাগটা পাশে ফেলে দেয়, আর ঠিক তারপরে ঘটে আর একটি ঘটনা। প্যাট্রিক নিজের হাতে ধরে রাখা বোতলটা শক্ত করে ধরে তৈরি করে নিজেকে, কিন্তু ঘটনাটা এত দ্রুত ঘটে প্যাট্রিক স্থাণু হয়ে শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে। দুজন আগন্তুকের মধ্যে অন্য আরেকজন ট্রিস্টানের ডান হাতের তর্জনীতে পড়ে থাকা আংটি ধরে টান দেয়। ট্রিস্টান চেষ্টা করে সেটিকে নিজের দখলে রাখার। ধস্তাধস্তিতে সে একটা ঘুষি চালায় লোকটির মুখে, আর সেই সঙ্গে পাশের লোকটি দ্রুত বেগে নিজের হাতের ছুরিটা গেঁথে দেয় ট্রিস্টানের বুকে। মাটিতে লুটিয়ে পড়ে 5.5 ফুট উচ্চতার শরীরটা। সাদা মার্বেলের মেঝে লাল হয়ে ওঠে কয়েক মুহূর্তে। ট্রিস্টান একবার মাথা উপরের দিকে ঘুরিয়ে দেখে নেয় প্যাট্রিককে। মেঝের উপরে বসে থাকা প্যাট্রিকের স্থির চোখে ফুটে ওঠে মৃত্যুর অতল গহ্বরে তলিয়ে যেতে থাকা ট্রিস্টানের মুখের অবয়ব।
এক অদ্ভুত ব্যঙ্গের হাসি ট্রিস্টানের মুখে। প্যাট্রিক চেষ্টা করে পাশে দাঁড়িয়ে থাকা খুনিগুলোর দিকে ছুটে যেতে, একটা মোক্ষম আঘাত হানতে তাদের উপরে, যাদের হাতে লেগে আছে একজন নিষ্পাপ প্রাণীর রক্ত। কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রাখে তার নিজের জায়গায়। লোকগুলো চলে যাওয়ার আগে শুধু তার কানে আসে একটাই কথা। তারা যেন প্যাট্রিককে বলল, কাওয়ার্ড। হঠাৎ বাড়ির বাইরে বাজ পড়ার আওয়াজে জেগে যায় প্যাট্রিক। সেই প্রচণ্ড আওয়াজ আর তীব্র আলোর ঝলকানিতে চোখ বন্ধ হয়ে আসে প্যাট্রিকের। নিজের স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে একবার দরজার দিকে এগিয়ে যায় সে। পাশে সামান্য ফাঁক দিয়ে বাইরের আলোর এই ভয়ঙ্কর খেলা চাক্ষুষ করে প্যাট্রিক। খুব কাছাকাছি হচ্ছে প্রকৃতির এই আশ্চর্য খেলা। দরজা থেকে সরে এসে পিছনে ফিরতেই সে অবাক হয়ে যায়। তার বাকি 3 বন্ধু কেউই নিজের জায়গায় নেই। হাতের টর্চ জ্বালানোর চেষ্টা করেও সেটি কাজ করে না। বজ্রপাতের আলোর ঝলকানি কিছুটা সাহায্য করে তাকে, আর তাতেই চোখে পড়ে এক অপার্থিব দৃশ্য। ঘরের এক কোণে অন্ধকারে আলবার্তো হাঁটু ভাঁজ করে বসে ফিসফিস করে কি যেন বলছে সে। প্যাট্রিক তার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ উপরের ঘরে কারোর মর্মভেদী কান্নার আওয়াজ। প্যাট্রিক ছুটে যায় সেদিকে। কয়েকবার পড়ে গিয়ে ছড়ে যায় তার হাত পা, তবুও সে গতি কমায় না। আওয়াজ অনুসরণ করে সে প্রবেশ করে সেই ঘরে যেখানে জোনাস নগ্ন শরীরে বসে আছে কয়েক ঘন্টা আগে দেখা ভয়ঙ্কর মূর্তিটির পায়ের কাছে। চোখ বন্ধ জোনাসের। উন্মাদের মতো চিৎকার করে কাঁদছে সে। জোনাস, জোনাস, কি হলো তোমার? প্যাট্রিকের প্রশ্নে কোনো উত্তর দেয় না জোনাস। আর ঠিক তখনই প্যাট্রিক শুনতে পায় সেই ঘরের এক কোণায় কাঠের দেওয়ালে কোনো কিছুর আঁচড় কাটার আওয়াজ। জোনাসের পাশে মেঝের উপরে টর্চটা এখনো আগের জায়গাতেই পড়ে আছে। প্যাট্রিক সেটা হাতে তুলে আওয়াজের উৎসের দিকে তাক করতেই সে যা দেখতে পায় তাতে তার শরীরে খেলে যায় এক অজানা হিমশীতল অনুভূতি। মনের ভিতরে অসংখ্য প্রশ্নের জন্ম হওয়া সত্ত্বেও প্যাট্রিক যেন উত্তর খোঁজার চেষ্টাকে নিজের হাতে খুন করে তার মনের ভিতরেই। আরে আরে লাগছে আস্তে। স্যামুয়েলের কাতর চিৎকারে কোনো গুরুত্ব দেয় না প্যাট্রিক। বাইরের ঝঞ্ঝা আগের থেকে সামান্য কম, কিন্তু তার থেকেও চিন্তার বিষয় হলো ঘরের ভিতরের পরিস্থিতি। ঘটনার আকস্মিকতায় সকলেই মুখ, সক্রিয় একমাত্র প্যাট্রিক। অনিচ্ছা সত্ত্বেও নিজের হাতে স্যামুয়েলের পায়ে ব্যান্ডেজ আরও ভালো করে বাঁধতে থাকে সে, কারণ কিছু সময় আগে স্যামুয়েল সেই ব্যান্ডেজ খুলে নিজের হাতে ক্ষতস্থান আরও গভীর করে তুলেছে। যদিও স্যামুয়েল বলছে, বিশ্বাস করো, আমি কিছু অনুভব করতে পারিনি। কখন ওপরে গেলাম আর কখন যে এসব হয়েছে আমার কিছু খেয়াল ছিল না। এক কথা বলেছে জোনাস এবং আলবার্তো। এইটা কিভাবে হয় আমাকে বোঝাবে? তোমরা 3 জন স্লিপ ওয়াক করতে করতে অন্য জায়গায় গিয়ে ওরকম আশ্চর্য আচরণ করছিলে, সেও আবার একই সময়। এটা কি করে হয়? কাঁপা স্বরে জোনাস বলে, দেখো, বিশ্বাস করতে হয় করো, আর না চাইলে করো না। তবে যেটুকু আমার মনে আছে, একটা বিশাল কালো মূর্তি আমাকে কিছু আদেশ করছিল। তার কথা অমান্য করবার মতো ক্ষমতা আমার ছিল না। তারপরে কি হলো আমার কিচ্ছু খেয়াল নেই। অ্যালবার্তো বলে, হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। তার সঙ্গে মনে হচ্ছিল জগতের সব থেকে দুঃখী মানুষ একমাত্র আমি। আমার বেঁচে থাকা বৃথা। প্যাট্রিক স্যামুয়েলের দিকে ফিরে জিজ্ঞাসা করল, আর তোমার কি মনে হচ্ছিল স্যামুয়েল? স্যামুয়েল কিছুটা সংকোচের সাথে বলে, জানি না, তবে আমার প্রথম স্ত্রী মিশেলকে আমি দেখেছিলাম। সে আমাকে দোষারোপ করছিল আমার দুর্ভাগ্যের জন্য। প্যাট্রিক জানে স্যামুয়েলের প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছে 3 বছর আগে, আর এটাও জানে বর্তমান স্ত্রী জেসমিনের সাথে তার সম্পর্ক ভালো নয়। স্যামুয়েলের পারিবারিক অশান্তির কথা প্রায়ই আলোচনার বিষয় হয় বন্ধুরা একত্রিত হলে। যন্ত্রণায় সামান্য কেঁপে ওঠে স্যামুয়েল। প্যাট্রিক বলে, হয়ে গিয়েছে, এখন বিশ্রাম নাও। তোমরা সকলেই ঘুমানোর চেষ্টা করো, আমি জেগে আছি।
এই বলে প্যাট্রিক নিজের বুকের উপরে হাত রাখতে জোনাস বলে, প্যাট্রিক, প্যাট্রিক, তোমার টি শার্টের লাল দাগগুলো কিসের? ওটা কি রক্ত? প্যাট্রিক অবাক হয়ে তার গায়ের সাদা টি শার্টের দিকে তাকাতেই বুঝতে পারে জোনাসের আশ্চর্য হওয়ার কারণ। গলার সামনে টি শার্টটিকে একটু টেনে ধরে ভিতরে টর্চের আলো ফেলতেই প্যাট্রিক বুঝতে পারে তার বুকের উপরে তৈরি হয়েছে 3টি বিন্দু আকারের ক্ষত, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে। টি শার্টটিকে খুলতেই আরও আশ্চর্য হয় ঘরের সকলেই। ক্ষতস্থানগুলো ঠিক যেন কোনো ত্রিভুজের 4টি বিন্দু। অ্যালবার্তো এগিয়ে এসে কাপড় দিয়ে সেই ক্ষতস্থান চেপে ধরতেই রক্তক্ষরণ বন্ধ হয়। কোনো ব্যথা আছে? প্রশ্ন করে অ্যালবার্তো। প্যাট্রিক উত্তর দেয়, না, কোনো ব্যথা নেই, কিন্তু এর পরের কথাগুলো বলবার মতো মানসিক দৃঢ়তা হয়তো প্যাট্রিক বা অন্য কারোরই নেই। হয়ে চলা ঘটনা সম্বন্ধে কোনো ধারণা না থাকলেও তারা নিশ্চিত কোনো অলৌকিক শক্তির মায়াজাল সকলকেই বন্দী করেছে। এই বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পর মুহূর্তেই নিজেকে সংযত করে প্যাট্রিক, কারণ বাইরে হঠাৎ করে আবার শুরু হয়েছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সকালে সূর্যের রশ্মি দেওয়ালের কোনো এক ফাটল দিয়ে ভিতরে ঢুকতেই ধূলিকণাগুলো আপন মেজাজে খেলতে থাকে একে অপরের সাথে। মাঝে মাঝে তাদের গতিবিধিতে ছেদ পড়ে ব্যস্ত মানুষের চলাচলে। স্যামুয়েলকে দৌড়ে দাঁড় করায় অ্যালবার্তো। তার পায়ের ব্যথা আরও বেড়েছে সময়ের সাথে, যদিও সে মেনে নিয়েছে পায়ের উপরে তৈরি হওয়া দগদগে ঘায়ের জন্য দায়ী একমাত্র সে নিজেই। জোনাস, তোমার ম্যাপ কি বলছে? প্যাট্রিকের প্রশ্নে জোনাস বিরক্তির ভাব প্রকাশ করে বলে, ম্যাপ তো তোমায় কাল দিয়েছিলাম, রাখতে ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, ঠিক ঠিক, আমার কাছেই আছে, দাঁড়াও একবার দেখি। নিজের ব্যাগের সাইড পকেটে অনেক খুঁজেও সে ম্যাপ পায় না। তার কপালে ধীরে ধীরে চিন্তার ছাপ স্পষ্ট হতে থাকে, আর তার সাথে অস্থিরতা বাসা বাঁধে পাশে দাঁড়িয়ে থাকা বাকি মানুষগুলোর মনে। প্রশ্ন করে জোনাস, কি হলো, পাচ্ছ না? আরে না, এখানেই রেখেছিলাম যে, কোথায় গেল? প্যাট্রিকের গলার মৃদু কম্পন বুঝতে পারে জোনাস। সে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলে, ছাড়ো, না পেলে আর কি করবে? কম্পাস কিছু হেল্প করতে পারবে কি? উত্তর পশ্চিম দিকে আমাদের যেতে হবে। তুমি কম্পাস দেখো জোনাস, ওই দিক বরাবর হাঁটলে লকি নদীটা পড়বে। এরপরে কেটে গিয়েছে 4 ঘন্টা। অভিজ্ঞতা হয়েছে নানা অভিশপ্ত মুহূর্তের সাথে। নীরব বিস্তারিত জঙ্গল যন্ত্রণা দুঃস্বপ্ন বাদে দিয়েছে বন্ধুবিয়োগের এক করুণ এবং ভয়াবহ স্মৃতির মারণ কামড়। 4 জন বন্ধুর মধ্যে এখন বর্তমান প্যাট্রিক, অ্যালবার্তো আর স্যামুয়েল। জোনাসের শরীরটা কিছুক্ষণ আগে জঙ্গলের মধ্যেই সমাধিস্থ করেছে 3 বন্ধু। তাদের কানে এখনও অনুরণিত হচ্ছে সেই দুঃসহ আর্তনাদ, যার মধ্যে মিশে ছিল প্রচুর ক্রূরতা আর অমানবিকতার অসহ্যকর গন্ধ। পথ চলতে হঠাৎ করে জোনাস অদৃশ্য হয় এক গগন বিদারী আর্তনাদের সাথে। চোখের নিমেষে তার শরীরটাকে কেউ টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। আওয়াজ অনুসরণ করতে থাকে প্যাট্রিক, কিন্তু যখন সেই আওয়াজ একেবারে থেমে যায় তখন প্যাট্রিক বোধ করে তার উপর কেউ নজর রেখে চলেছে। এই জঙ্গল আর তার গর্ভে বর্তমান কোনো এক অলৌকিক অস্তিত্ব। চারপাশের গাছের পাতায় রক্তবিন্দু জানান দেয় এবারও সে কিছুই করতে পারল না। সে একজন ভীরু কাপুরুষ। জোনাসের শরীরটাকে প্রায় 10 ফুট উঁচু জায়গা থেকে নামাতে বেশ বেগ পেতে হয়েছিল প্যাট্রিকের, ঠিক যেমনভাবে আগের দিন একটি হরিণ গাছের উপরে ডালে ঝুলেছিল তার অসার শরীরটাকে নিয়ে। আজও জোনাস ঠিক সেইভাবেই মাথা নিচু করে তার দেহ ফুঁড়ে বেরিয়ে আসা গাছের ডাল পর্যবেক্ষণ করছিল শেষ নিঃশ্বাস ছাড়ার মুহূর্তে। আমরা কেউ বাঁচবো না, কেউ না। যেভাবে জোনাস মরেছে সেভাবেই আমরাও মরবো। আমরা কেউ বাঁচবো না। কয়েক কদম চলার পরেই এক কথা বলে চলেছে স্যামুয়েল,
প্রথমে আলবার্তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও এখন সে চুপ করে থাকাকেই বুদ্ধিমানের কাজ বলেই মনে করেছে। তুমি প্লিজ চুপ করবে? এই কথাগুলো বললে জোনাস আর ফিরে আসবে না। আর তুমি বুঝতে পারছো না, এই কথাগুলো বললে বা শুনলে আমরাও ভিতর থেকে ভেঙে পড়ছি। তাই ভালো কথা বলো, আর না পারলে চুপ করে থাকো প্লিজ। কেন চুপ করবো? হ্যাঁ, কেন চুপ করবো? তুমি নিশ্চিত করতে পারবে আমরা সুরক্ষিত? আমাদের সাথে আর কিছু হবে না? পারবে? পারবে বলতে? পারবে না। যেমন তুমি ট্রিস্টানের মৃত্যুর সময় নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছিলে, ঠিক ঠিক এবারও তাই হবে। আমরা সকলে এক এক করে মরবো, আর তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, দেখবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আলবার্তো চিৎকার করে বলে ওঠে, তুমি এসব কি বলছো স্যামুয়েল? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্যাট্রিক বলুক, আমার কথায় যদি কোনো ভুল থাকে। প্যাট্রিক চুপ থাকে, কোনো উত্তর দেওয়ার মতো সাহস তার নেই। কি হলো প্যাট্রিক? বলো বলো, চুপ কেন? চুপ কেন? পারবে? পারবে আমাদের বাঁচাতে পারবে? জানি না, স্যামুয়েল আবার বলে। ব্যাস, তাহলে আর কি? কেউ আদেশ করবে না। যেভাবে আমি পারবো সেভাবেই যাব। আজ হয়তো ট্রিস্টান বেঁচে থাকলে আমাদের এইরকম দশা হতো না। স্যামুয়েলের কথার মাঝে অ্যালবার্তো বলে, তুমি যেসব কথা বলছো স্যামুয়েল, সেগুলো সেগুলো বাচ্চারাও বলতে দ্বিধাবোধ করে। যাই হোক যাই হোক, তোমার ভোঁতা মাথায় এর থেকে বেশি কিছু আশাই করা উচিত হবে না। তবে এটা তো তুমি মানো যে তোমার পায়ের চোট প্যাট্রিকের দ্বারা হয়নি, হ্যাঁ? সুতরাং বাকি জিনিসগুলোকে তোমার দুর্ভাগ্যের সাথে মিলিয়ে ফেলো না। তাতে শুধু তোমার বুদ্ধির পরিচয় পাওয়া যায়, আর কোনো লাভ হয় না। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে ভেসে আসে সেই গর্জনের আওয়াজ, যা ছিনিয়ে নিয়েছে তার বন্ধু জোনাসের প্রাণ। খুব বেশি দূর থেকে আসছে না, তবে শুনলে মনে হবে যেন বেঁচে থাকা বাকি তিনজনকে ঘিরে ঘুরছে সেই প্রাণীটা। প্যাট্রিক উত্তেজিত কণ্ঠে বলে, স্যামুয়েল, অ্যালবার্তো, এদিকে এসো তাড়াতাড়ি। প্যাট্রিককে অনুসরণ করে দুজনে এগিয়ে যায় জঙ্গলের আরও গভীরে। বেঁচে থাকবার কোনো উপায় যখন মরীচিকার রূপ নিয়েছে, তখন ভাগ্যের উপরে নির্ভর করা ছাড়া আর কোনো মাধ্যম তাদের জানা নেই। পিছনে যেন কিছু খুব দ্রুত দৌড়ে আসছে তাদের দিকে। ভারী পায়ের শব্দ ক্রমশ ঘিরে ধরছে তাদের, বলপূর্বক নির্দেশ করছে কোন দিকে যাওয়া যুক্তিসঙ্গত। কিন্তু কিছু সময় পরে তিনজনে যেখানে উপস্থিত হয়, তাতে তারা নিশ্চিত হয় ভাগ্যদেবী পরিহাস করে চলেছে তাদের সাথে। সে উন্মুখ কোনো এক বাঁচা মরার লড়াই চাক্ষুষ করতে। সামনের দোচালা কাঠের বাড়িটা তাদের পরিচিত। তাদের ভয়ঙ্কর স্বপ্নের সাক্ষী ছিল এই বাড়িটা। দীর্ঘ 8 ঘন্টার অক্লান্ত অভিজ্ঞতার পরে তারা উপস্থিত সেই দুঃস্বপ্নের দোরগোড়ায়। বাড়ির সামনে তিনজনেই যেন পাথর হয়ে দাঁড়িয়ে, নজর শুধু সামনের ভেঙে যাওয়া দরজার দিকে। স্যামুয়েল বলে ওঠে, আমি ভিতরে যাব না। আমি আমি এখানেই আছি, আমি যাব না। আমরা এতক্ষণ ধরে ঘুরে ঘুরে শেষে শেষে এই বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমি নিশ্চিত আমরা পথ হারিয়েছি, কিন্তু এই জঙ্গল যে একটা গোলক ধাঁধা, তা আমার অজানা ছিল। এরপরে কিছুক্ষণ তারা তিনজনেই চুপ থাকে। কোনো এক জাদু খেলায় আড়ষ্ট হয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, শুধু সজীব তাদের ঠোঁট দুটো। অ্যালবার্তো আবার বলে, ইজ ইট আ উইচক্রাফট? হ্যাঁ, ইজ ইট আ উইচক্রাফট? আমি মানি না সব। তোমার মানা না মানতে কিছুই যায় আসে না প্যাট্রিক। নিশ্চয়ই এখানে কিছু প্যারানর্মাল ব্যাপার আছে। ঠিক সেই সময় প্যাট্রিক সামান্য পিছনে সরে এসে নিজের পিঠ থেকে রাক্স্যাক নিচে নামিয়ে তার থেকে টেন্ট পিচ করবার প্রয়োজনীয় উপকরণ বের করতে থাকে। স্যামুয়েল অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি করছো তুমি প্যাট্রিক? এখন আবহাওয়া ভালো আছে, তাই টেন্ট পিচ করে ফেলো। বাড়ির ভিতরে যেতে হবে না। তবে প্রায় বিকেল হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে, তখন কিন্তু অসুবিধায় পড়তে পারি। অ্যালবার্তো, আমাকে সাহায্য করো। অ্যালবার্তো সম্মতি জানায় প্যাট্রিকের প্রস্তাবে। টেন্টের স্টিকগুলো একে অপরের সাথে লাগাতে ব্যস্ত হয়ে ওঠে সে। দম দেওয়া পুতুলের মতো আচরণ করলেও মুখের উপরে ফুটে ওঠা ভয় লুকানোর মানসিক দৃঢ়তা অ্যালবার্তো বা প্যাট্রিকের ছিল না। ভবিষ্যতে ঘটতে চলা বিপদের ডঙ্কা কানে বাজতে থাকে পাশে দাঁড়িয়ে থাকা বিমূঢ় মূর্তি স্যামুয়েলের। তাহলে এবার উপায় কি প্যাট্রিক? 3 দিন শেষ হতে যায়, আমরা এখনো এই জঙ্গলের ভিতরে। মোবাইলের নেটওয়ার্ক নেই,
এখান থেকে উদ্ধার পাওয়ার কি কোনো উপায় নেই? হ্যাঁ, অ্যালবার্তোর কথাই ঘোর কাটে চিন্তায় মগ্ন প্যাট্রিকের। সে বলে, উপায়? হ্যাঁ, উপায় নিশ্চয়ই আছে অ্যালবার্তো, আর সেটার খোঁজেই আমরা আরও গভীরে প্রবেশ করে চলেছি। দুটি টেন্টের মধ্যে একটিতে স্যামুয়েল ঘুমিয়ে আছে, আর একটিতে বসে বাকি দুই বন্ধু পরবর্তী পদক্ষেপের বিষয়ে সতর্ক হওয়ার ব্যর্থ চেষ্টা করে চলেছে। ঠিক বুঝলাম না প্যাট্রিক। অ্যালবার্তোর অস্থির চেতা অভিব্যক্তির কাছে বশ্যতা না মেনেই প্যাট্রিক বলে, মেঝেতে শুয়ে থাকা নিষ্প্রাণ ট্রিস্টানের শরীরটা যখন আমি দেখেছিলাম, তখনও জানো ওর পাশে গিয়ে দাঁড়ানোর সাহস ছিল না। ওর চোখের মণিগুলো আমাকে বারবার প্রশ্ন করছিল, কেন আমি এত কাপুরুষ? কিন্তু বিশ্বাস করো, আমি কাপুরুষ নই। সেদিন কি হলো আমার আমি কিচ্ছু জানি না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে আটকে রেখেছে তার শরীরের সাথে। বারবার তার বাঁধন থেকে বের হতে গিয়েও আবার তার নাকপাশে ধরা পড়ছিলাম। জানো, বিধাতা হাসছিল আমাকে দেখে, বলছিল আমি এই প্রাপ্তির যোগ্য। ঠিক ঠিক একই রকম অনুভূতি হয়েছিল জোনাস যখন চলে যায় আমাদের ছেড়ে। ঠিক একই রকম ভাবে সে বিদ্রূপ করেছিল আমার সাথে। সে হয়তো এভাবেই আমার সাথে খেলতে চাইছে, মজা পাচ্ছে আমার কষ্টে। কার কথা বলছো তুমি প্যাট্রিক? জানি না, কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। আচ্ছা অ্যালবার্তো, যতুন কি জানো? না না না, এমন নাম আমি আগে কোনোদিন শুনিনি। শোনোনি? আমিও আগে শুনিনি। তবে ট্রিস্টান আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমার কানের কাছে কে যেন এই নাম বলে, খুব ধীরে ধীরে। জানো অ্যালবার্তো, আমি এখনো দুঃস্বপ্ন দেখি যেদিন ট্রিস্টান আমাকে ছেড়ে চলে গিয়েছিল। দম বন্ধ হয়ে আসে আমার। তবুও জোর করে কেউ যেন এই স্বপ্ন দেখিয়ে দেয় আমাকে, যেন যেন এটাই আমার শান্তি। তুমি একটু বেশি ভাবছো প্যাট্রিক। জোনাসের মৃত্যুতে আমিও ভেঙে পড়েছি, তবে মনকে শক্ত করো তুমি। জানো, মেক্সিকোতে মা আমার বাবাকে ছেড়ে যখন অন্য জায়গায় থাকতে শুরু করলো, তখন আমি মাকে দোষারোপ করতাম। সে নাকি আমাকে বাবার থেকে আলাদা করে দিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত মাকে দোষী মনে করতাম আমি, কিন্তু যখন জানলাম বাবা ছিল ড্রাগ অ্যাডিক্ট, সময়ে সময়ে তার অত্যাচারে মায়ের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অথচ দেখো আমি কোনোদিন বুঝতেও পারিনি। মা আমাকে একবারের জন্য বলেওনি যে আমার বাবা কি ছিল। পরে জানতে পেরে যখন ক্ষমা চাওয়ার ইচ্ছে হলো, তখন সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে। তবে কাল রাতে চেষ্টা করেছিলাম, মা যদি আমাকে ক্ষমা করে, কিন্তু সে আমাকেও বাবার মতো মানুষদের সারিতে ফেলল। বিবেকহীন, স্বার্থপর বলল আমাকে। তার চোখে আমি প্রতিহিংসার আগুন দেখেছিলাম। পরে তুমি আমাকে ঘুম থেকে ডেকে তুললে, না হলে হয়তো সেই কঠিন পরীক্ষার সামনে দম বন্ধ হয়ে মারা পড়তাম আমি। হঠাৎ টেন্টের বাইরে এক আশ্চর্য শব্দে চমকে ওঠে দুজনেই। কোনো প্রাণী প্রচণ্ড গতিতে দৌড়ে এসে থামে টেন্টের সামনে। ঠিক যেন চার পেয়ে একটি প্রাণী এসে দাঁড়িয়েছে সেখানে। নাক দিয়ে দ্রুত নিঃশ্বাস নিয়ে চলেছে সে। পায়ের খুঁড় দিয়ে মাটির উপরে বারবার আঘাত হানছে সেই অজানা অস্তিত্ব। অ্যালবার্তো ধীরে ধীরে বলে, প্যাট্রিক, এটা কি প্রাণী? প্যাট্রিক মুখে আঙুল দিয়ে চুপ থাকার নির্দেশ দেয়। টেন্টের ভিতরে জ্বলতে থাকা টর্চ সাবধানে বন্ধ করে প্যাট্রিক। আর সেই সঙ্গে বাইরের জ্যোৎস্নার আলোতে টেন্টের গায়ে তৈরি হয় প্রাণীটার শরীরের একটা বিশাল ছায়া। স্বাভাবিকভাবেই অ্যালবার্তোর মুখ দিয়ে বেরিয়ে আসে বিস্ময়ের অদ্ভুত এক কণ্ঠস্বর। কিছু সময় পরে ধীর কদমে প্রাণীটি টেন্টের সামনে থেকে সরে যায়। নীরব পরিবেশে প্রাণীটির ভারী পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে হঠাৎ থামে। আর সেই সঙ্গে আরেকটি চেনা কণ্ঠের কাতর আর্তনাদ কানে আসে প্যাট্রিক এবং অ্যালবার্তোর। প্যাট্রিক, বাঁচাও! প্যাট্রিক, বাঁচাও প্যাট্রিক! প্যাট্রিক বের হতে চায় টেন্ট থেকে, কিন্তু অ্যালবার্তো তার হাত চেপে ধরে। কি করছো? হাত ছাড়ো অ্যালবার্তো। না, তুমি যাবে না তুমি। স্যামুয়েল শেষ হয়ে গিয়েছে, ও আর ফিরবে না। কি বোকা বোকা কথা বলছো?
এখন না গেলে ওকে বাঁচাতে পারবো না। না না না, তুমি যাবে না প্যাট্রিক। দুজনের মধ্যে ধস্তাধস্তিতে টেন্টের এক পাশে সামান্য চির ধরে। সেই মুহূর্তে প্যাট্রিক অ্যালবার্তোর বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বাইরে বেরিয়ে আসে। তার চোখে পড়ে পাশের টেন্টটির ধ্বংসাবশেষ। সেখানে শুধু ছিন্ন ভিন্ন স্লিপিং ব্যাগ আর ম্যাট্রেস ছাড়া পড়ে আছে একটি র্যাকস্যাক আর কিছু খাবারের প্যাকেট, কিন্তু স্যামুয়েলের কোনো চিহ্ন নেই। প্যাট্রিক, প্যাট্রিক, এদিকে ওই প্রাণীটার পায়ের ছাপ। তাহলে চলো, স্যামুয়েলকে বাঁচাতে হবেই আমাদের। কিন্তু এই রাস্তা তো ওই বাড়িটার দিকে গিয়েছে। অ্যালবার্তোর কথার সত্যতা যাচাই করবার মতো সময় আর প্যাট্রিকের দরকার ছিল না, কারণ সামনে অন্ধকারের বুক চিরে তীব্র আলো এসে তাদের স্পর্শ করেছে, যার উৎসস্থল কিছু দূরে দাঁড়িয়ে থাকা কাঠের বাড়িটা। তবে সেই সঙ্গে হতাশা আর ভয়ের এক নিষ্কালো মেঘপুঞ্জ দুজনকে ঘিরে ধরে, যা ক্রমে গিয়ে মিশেছে সামনে দাঁড়িয়ে থাকা গাছের উপরে টাঙানো নিষ্প্রাণ স্যামুয়েলের দেহের সাথে। প্যাট্রিক মাটিতে বসে পড়ে। ভিতরে জমে থাকা কষ্ট ডুকরে ডুকরে শেষ করতে চাই তাকে। চোখের জলটাও যেন শুকিয়ে গিয়েছে তার নিজের ইচ্ছায়। পাশে দাঁড়িয়ে থাকা অ্যালবার্তো কিছু একটা কথা বলতে চায়, কিন্তু প্যাট্রিক বলে ডাকতেই তার শরীরটা সামনের দিকে পড়ে যায়। প্যাট্রিক শুধু দেখে অ্যালবার্তোর মুখের এক পাশে সামান্য রক্তের ছাপ। আরও ভালো করে পর্যবেক্ষণ করতে সামান্য এগিয়ে যায় সে, আর তখন হঠাৎ করে মাথায় জোরালো আঘাত অনুভব করে প্যাট্রিক। চোখের সামনের দৃশ্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে স্থায়ী অন্ধকার নেমে আসে সেখানে। প্যাট্রিক, 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 তুমি ঠিক আছো? প্যাট্রিক, প্যাট্রিক, শুনতে পাচ্ছ? অ্যালবার্তোর কথাগুলো ক্ষীণ থেকে স্পষ্ট হতে প্যাট্রিক ধরফরিয়ে উঠে বসার চেষ্টা করেও মাথায় অসহনীয় যন্ত্রণায় আবার নিজের জায়গায় বসতে বাধ্য হলো। সে অনুভব করলো তার দুই হাত দেহের পিছনে শক্ত কিছু দিয়ে বাঁধা। একটি ঘরের ভিতরে জ্বলছে টিম টিম করে মোমবাতির আলো। সেখানে বন্দি প্যাট্রিক এবং অ্যালবার্তো। অ্যালবার্তো আবার বলল, কি হলো? ঠিক আছো তো? হ্যাঁ অ্যালবার্তো, ঠিক আছি, কিন্তু আমরা এখন কোথায়? জানি না, জানি না। তবে আমাদের এখানে বন্দি করে রাখার কারণ কি? কারা এখানে নিয়ে এলো আমাদের? প্যাট্রিক চুপ থাকে, কারণ অ্যালবার্তোর কোনো প্রশ্নের উত্তর তার কাছে নেই। ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ শুনে দুজনেই সেদিকে তাকায়। ঘরে প্রবেশ করছে একজন মাঝবয়সী লোক আর বয়স্ক এক মহিলা। দুজনের পরনে অপরিষ্কার পোশাক। লোকটির শরীর অস্বাভাবিক লম্বা, মহিলা বেঁটে এবং কুঁজো। তার হাতে একটি পাত্রে রয়েছে তরল কিছু। দুজনেই এগিয়ে আসে প্যাট্রিক এবং অ্যালবার্তোর দিকে। হ্যালো, হ্যালো, আপনারা কারা? দেখুন, আমাদের ছেড়ে দিন। আমাদের ধরে রেখেছেন কেন? অ্যালবার্তোর কথায় কোনো উত্তর না দিলেও মহিলার মুখে অদ্ভুত এক বিদ্রূপের হাসি। সে অ্যালবার্তোর কাছে এসে তার বুকে কিছু দেখতে থাকে। এরপরে পাত্রের তরলের কিছুটা একরকম জোর করেই খাইয়ে দেয় অ্যালবার্তোকে। বিশ্রী গন্ধে গুলিয়ে ওঠে তার শরীর। মহিলা এবার এগিয়ে যায় প্যাট্রিকের দিকে। তার বুকে কিছু পর্যবেক্ষণ করে মহিলাটি পিছনে দাঁড়ানো বিদঘুটে চেহারার লোকটির দিকে তাকায়। লম্বা নাক আর বাঁকা ঠোঁটের লোকটি মাথা নেড়ে ইশারায় কিছু বলে মহিলাটিকে। তারপর সে পাতলা মেয়েলি কণ্ঠে দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণের মতো কিছু বলে ঘর থেকে বেরিয়ে যায়। দাঁড়িয়ে থাকে কিম্ভূত কদাকার লোকটি। তার তীক্ষ্ণ নজর এখন অ্যালবার্তোর দিকে নিবদ্ধ। আপনি 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 এইভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ? অ্যালবার্তোর কথাই কোনো উত্তর দেয় না সে। ধীর কদমে সে এগিয়ে আসে, আর তারপরেই অ্যালবার্তোর ঘাড়ে আর পিঠে দু হাত রেখে একরকম ধাক্কা দিতে দিতে নিয়ে যেতে থাকে দরজার দিকে। প্যাট্রিক উঠে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও মুখের উপর এক মোক্ষম ঘুষিতে ঘরের এক কোণে পড়ে যায় সে। অ্যালবার্তো চিৎকার করে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু প্যাট্রিক নীরব দর্শকের মতো চেয়ে থাকে তার দিকে। অসহায় প্যাট্রিক বসে থাকে ঘরের এক কোণে। তার কান্নার আওয়াজ সীমাবদ্ধ চার দেওয়ালের মাঝেই। চোখের জল মিশে যায় ঠোঁটের কোণে রক্তের ধারার সাথে। মানসিক অভিসঙ্গ কুঁড়ে কুঁড়ে বিষক্রিয়া করে চলে তার শরীরের প্রতিটি কোষে।
প্যাট্রিকের সদা সতর্ক কানে আসে বাড়ির বাইরে উপস্থিত অসংখ্য লোকের সমাগমের আওয়াজ। সকলে অজানা ভাষায় কথা বলছে একে অপরের সাথে, কিন্তু তাদের মধ্যেও যার গলা সব থেকে বেশি পরিচিত বলে মনে হয় প্যাট্রিকের, তা হলো অ্যালবার্তোর। তবে বাঁচার ইচ্ছা প্রকাশ বাদে আর কোনো কথাই সে বলছে না। আমাকে ছেড়ে দাও। আমাকে আমাকে এই গাছের সঙ্গে কেন বেঁধে রেখেছো? কি 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 অন্যায় করেছি আমি? হ্যাঁ, কি 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 অন্যায় করেছি? ছেড়ে দাও আমাকে। আমি আমি কাউকে কিচ্ছু বলবো না, ছেড়ে দাও। বারবার শুধু এই এক কথাই বলে চলে অ্যালবার্তো। কয়েকবার প্যাট্রিক চিৎকার করে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু সে নিশ্চিত তার আওয়াজ বাইরে অ্যালবার্তোর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তবুও শেষ চেষ্টা করে চলে সে। হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে ফিরে তাকায় প্যাট্রিক। একজন অল্প বয়সী মেয়ে প্রবেশ করেছে ঘরে। খয়েরি চুল, ফর্সা গায়ের রং, তার চোখের মণিগুলোর দিকে একভাবে চেয়ে থাকতে প্যাট্রিক বুঝতে পারে তার রং নীল। হাতে একটি পাত্র ধরে দাঁড়িয়ে সে, যেন প্যাট্রিকের পরবর্তী প্রতিক্রিয়ার জন্যই অপেক্ষা করছে আগন্তুক। প্যাট্রিক জিজ্ঞাসা করে, কে তুমি? কি চাও আমাদের থেকে? আমাদের বন্দি করে কেন রেখেছো? তোমরা কারা? মেয়েটি কোনো উত্তর দেয় না। প্যাট্রিকের কাছে এসে পাত্রে থাকা সামান্য তরল ঢালে তার মুখে। প্যাট্রিক না চাইলেও মুখে সামান্য তরল প্রবেশ করতে সে বুঝতে পারে এটি আসলে জল। আরও কিছুটা সে নিজে থেকেই পান করে। মেয়েটি আপত্তি জানায় না, বরং সে সাহায্য করে প্যাট্রিককে। পুরোটা শেষ করে প্যাট্রিক মনের ভিতরে জমে থাকা প্রশ্ন নিজের ভাষায় আবার জিজ্ঞাসা করে, তোমরা কারা? আমাদের এইভাবে ধরে রেখেছো কেন? আমার কথা বুঝতে পারছো তুমি? মেয়েটি মাথা নেড়ে অস্পষ্ট ইংরেজি ভাষায় বলতে থাকে। প্যাট্রিকের দেরি হলেও মেয়েটির কিছু কথা সে বুঝতে পারে। মেয়েটি বলে, বুঝতে পারছি আমি, তোমার উত্তেজিত হওয়া স্বাভাবিক, কিন্তু কিন্তু তবুও তবুও তুমি একটু শান্ত হও। শান্ত? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এমন অবস্থায় শান্ত? আমি এখানে বন্দি, আমার বন্ধুকে বাইরে আটকে রাখা হয়েছে। শান্ত কিভাবে হই বলো তো? শান্ত না হলে তোমারই অসুবিধা হবে। তুমি তুমি বুঝতে পারছো না তুমি কতখানি গুরুত্বপূর্ণ। মানে কি বলছো? কিছুই যে বুঝতে পারছি না। মেয়েটি একবার দরজার বাইরে দেখে নেয়, তারপরে পুরো ঘটনার বিবৃতি দেয় কিছুটা ইংরেজি আর স্থানীয় ভাষায়। আমি আমি কে সেটা সেটা জানতে চেয়েও না। কোনো কোনো লাভ নেই তাতে। তবে তবে হোয়াট এভার আই এম সেইং, যা বলছি খুব 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 মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। এই জঙ্গলে আমাদের আমাদের কারোর ইচ্ছে চলে না। উই কান্ট ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু। এখানে এখানে শুধু সেটাই সেটাই হয় যেটা যেটা সে চায়। শুধু শুধু সেটাই হয়। আমাদের আমাদের সম্প্রদায়ের কিছু কিছু মানুষ আছে যারা যারা এখনো তার পুজো করে। তারা তারা বিশ্বাস করে এর ফলে সে আমাদের অগাধ জ্ঞান আর অমরত্ব দান করবে। আমরা আমরা যারা তাদের উত্তরসূরি, তারা না চাইলেও তাদের জোর করে এই নিয়ম মানতে হয়। না হলে they will kill us। আমাদেরকে তারা খুন করে দেবে। এই জঙ্গলে আমাদের বাস বহু যুগ ধরে লোকচক্ষুর আড়ালে। প্রতি মাসে এই সময় আমরা সকলে এখানে একত্রিত হই বিশেষ এক প্রথার সাক্ষী হতে। আজ তুমিও সেটা দেখবে। আজ তুমিও সব দেখবে, সব জানবে, সব বুঝবে। অতি প্রাচীন প্রথার রহস্য আজ উন্মোচিত হবে তোমার সামনে। তোমায় সব জানতে হবে, সব দেখতে হবে তোমায়।
ঠিক সেই সময় প্যাট্রিক শুনতে পায় বাইরে সকলে একসাথে একই কথা বলে চলেছে। এই যতুন কে? প্রশ্ন করে প্যাট্রিক। তার প্রশ্নের মধ্যে কৌতূহলী ভাবমূর্তির থেকেও ভয়ের আভাস স্পষ্ট প্রকাশ পায়। মেয়েটি বলে, তুমি তুমি জানো যতনকে? তুমি দেখেছো তাকে? তবে 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 চিনতে পারোনি। সে সে হলো আমাদের আমাদের দেবতা, আমাদের আমাদের রক্ষাকর্তা, সর্বশক্তিমান। এই জঙ্গলের এই জঙ্গলের মালিক সে। এই জঙ্গলের মালিক। তার এখানকার হাওয়া বাতাস চালিত হয় তার মার্জিতে। সে না বললে, তার যদি সায় না থাকে, তাহলে এখানে গাছের পাতাও নড়ে না। সকালের চড়া রোদ বা বৃষ্টির তুমুল ধারাপাত অথবা মেঘাচ্ছন্ন প্রকৃতি সৃষ্টির কারিগর সে। বহু যুগ আগে তাকে দেবতারা তৈরি করে মানুষের ভিতরে লুকিয়ে থাকা দুশ্চিন্তা, মন্দ বুদ্ধি এবং খারাপ প্রবৃত্তিকে ধ্বংস করার জন্য। কিন্তু দেবতার সৃষ্টির আড়ালে তাদের মূল কারণগুলোকে মন থেকে মানতে পারেনি যতুন। তাই যে মনুষ্য জগৎ থেকে দুঃখ দুর্দশা নিজের ভিতরে একাত্ম করে দিনের পর দিন কষ্টে দিন যাপন করে এই যতুন, সেই যতুনের সব থেকে বড় অপছন্দের জীব হয়ে দাঁড়ায় এই মানুষ। ধীরে ধীরে সেই মানুষদের নিধন করে তৃপ্তি লাভ করতে থাকে সে। কিন্তু সেই সময়ে আমাদের পূর্বপুরুষ চুক্তি করে যতুনের সাথে, যদি সে মানুষের বলি চায় তাহলে প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় সে পাবে তার শিকার। এর পরিবর্তে যতুন তার প্রকোপ থেকে যেন আমাদের সম্প্রদায় এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি দেয়। আমরা সারা জীবন পুজো করে যাব এই যতুনের। যতুন খুশি হয় এই শর্তে। তাকে যে ভগবানের আসনে বসানো হবে, এটা ছিল তার চিন্তার ঊর্ধ্বে। খুশি হয়ে সে আমাদের বরদান করে, যারা তার পুজো করবে তাদের কোনো দিন খাদ্যের অভাব হবে না, এমনকি তাদের মৃত্যুও হবে না। যতদিন এই পৃথিবী আছে, যতদিন এই মনুষ্য জগৎ আছে, যতুন আগে তার পুরোহিতের পরীক্ষা নেয়, যেমন তোমার নিয়েছে। তুমি উত্তীর্ণ হয়েছো বলেই তোমাকে আমাদের সম্প্রদায়ের একটি অংশ করতে সে আগ্রহী। নির্বাক প্যাট্রিক সব কথা শুনে হাসতে চেয়েছিল, কিন্তু বিগত কিছুদিন ধরে হয়ে চলা অলৌকিক ঘটনা তার বিদ্রূপ করবার প্রবৃত্তিকে কোনো এক কোটরে বন্দি করে রাখতে বাধ্য করে। ভীত প্যাট্রিক জিজ্ঞাসা করে, কি পরীক্ষা দিয়েছি আমি? আর আমি যে উত্তীর্ণ সেটা তুমি কিভাবে বুঝলে? মেয়েটি হাসতে হাসতে নিজের ঊর্ধ্বাঙ্গে জড়ানো কোটটা খুলে দেয়। প্যাট্রিকের দৃষ্টি নগ্ন মেয়েটির শরীরের দিকে স্থির থাকলেও মনে কৌতূহল তৈরি হয় তার বুকের উপরে 3টে বিন্দু আকারের ক্ষতের জন্য। কারণ সে জানে ঠিক এমন ক্ষত রয়েছে তার নিজের বুকেও। মেয়েটি কোটটি পরে নিয়ে প্যাট্রিককে জিজ্ঞাসা করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। তার মানে এই সংকেত এখানে উপস্থিত সকলের বুকেই আছে? হ্যাঁ, ঠিক। আর পরীক্ষা বলেছিলে না, তাহলে তোমার দুঃস্বপ্ন, বন্ধু বিয়োগের যন্ত্রণা, এই সকল বিষয়ে তুমি একমাত্র নিজেকে শক্ত রেখেছ। বাকিরা পারেনি, তাই তাদের নিবেদিত করা হয়েছে যতুনের কাছে। তার নীতি অনুযায়ী দুর্বল মানুষের স্থান নরকে, তার সৃষ্টি করা এই স্বর্গে নয়। সে বলি পেয়ে বেশ খুশি হয়েছে।
তোমার তোমার বন্ধু আলবার্তোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। বাইরে এতক্ষণ ধরে একভাবে মন্ত্রোচ্চারণের মতো কথা বললেও হঠাৎ করে যেন এখন সকলেই চুপ। শুধু শোনা যাচ্ছে অ্যালবার্তোর কাতর চিৎকার। প্যাট্রিক হাঁটু ভাঁজ করে মেঝেতে মেয়েটির পায়ের সামনে ঝুঁকে অনুরোধ করতে থাকে, ওকে ছেড়ে দাও, ওকে বাঁচাও, ও খুব ভালো মানুষ। আমি সব বন্ধুদের এইভাবে হারাতে পারবো না। তুমি আমাকে আমাকে তুলে দাও যতুনের হাতে, কিন্তু ওকে বাঁচাও। আমার কথা শোনো, দয়া করো। সে তো সম্ভব নয়। নিবেদন নিবেদন নির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আর পেছনো সম্ভব নয়। তাহলে 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 যতন যতন সব শেষ করে দেবে। হ্যাঁ, আমি এখন যাই। হ্যাঁ, শোনো, ঘরের ওই কোণে একটা ধারালো অংশ আছে। তুমি ওখানে গিয়ে দড়ি কাটতে পারবে। আমার আর সময় নেই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি চাই না তুমি আমাদের সদস্য হও। তুমি পালাও, বাইরের জগতের এই সকল হত্যালীলা সম্বন্ধে জানাও। ও যতনের সৃষ্টি এই কুভব থেকে সভ্যতা ও মনুষ্য জগৎকে রক্ষা করার দায়িত্ব এখন তোমার। মেয়েটির ইশারায় প্যাট্রিক খেয়াল করে ঘরের ডান দিকের দেওয়ালে বেরিয়ে আছে একটি লোহা, যার মসৃণ ও ধারালো অংশে মোমবাতির আলোর প্রতিফলন সহজেই জানান দেয় মেয়েটি মিথ্যা বলেনি। প্যাট্রিক সেদিকে দৌড়ে যায়, কিন্তু সে খেয়াল করে না মেয়েটি এরই মধ্যে ঘর থেকে চলে গিয়েছে দরজা খোলা রেখেই। গাছের সঙ্গে বাঁধা শরীরে যেন কোনো যন্ত্রণা আর অনুভব করতে পারে না অ্যালবার্তো। তার চেতনা এখন সামনের জঙ্গলে হতে থাকা পাতার খসখস আওয়াজের দিকে নিবদ্ধ। অনেক চেষ্টা করেও সারা শরীরে জড়িয়ে থাকা দড়ি সে খুলতে পারেনি, আর এখন সেই চেষ্টায় ইতি ঘোষণা করেছে সে নিজেই নিকট ভবিষ্যতে হতে চলা এক ভয়ঙ্কর পরিণামের কথা চিন্তা করে। ধীরে যেন শব্দটা বেড়ে চলেছে, যেন এক কদম দু কদম করে এগিয়ে আসছে ঠিক তারই দিকে। কিন্তু যে আসছে তার উচ্চতা এত বেশি কিভাবে হতে পারে? কোনো প্রাণী কি 10-12 ফুট উপরে থাকা গাছের ডাল নাড়াতে পারে? আর শরীরের ওজন এত কিভাবে সম্ভব যার চলাচলে মাটি কাঁপছে সমান তালে? অ্যালবার্তোর দিকে চেয়ে আছে অসংখ্য অপরিচিত চোখ, অপেক্ষায় এক বিশেষ মুহূর্তের জন্য। কারোর নজরে বহু কাঙ্ক্ষিত অমরত্বের প্রাপ্তি, আবার কারোর চেতনায় ভয়ঙ্কর অভিসন্ধির ক্ষত বিক্ষত চিত্রনাট্যের প্রেক্ষাপট। হঠাৎ বিশাল পাইন গাছ স্থির হয়, আর তার সাথে অদ্ভুত এক নীরবতা ঘিরে ধরে সকল জীবিত সত্তাকে। আশ্চর্য হয়ে জঙ্গলের দিকে চেয়ে থাকে অ্যালবার্তো, কারণ সেখান থেকে ধীর পায়ে একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছে অ্যালবার্তোর দিকে। চারিদিকে জ্বলতে থাকা মশালের আগুনে ক্রমেই স্পষ্ট হয় আগন্তুকের মুখ। মা 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 তুমি? অ্যালবার্তোর কণ্ঠে হারিয়ে যাওয়া বহু পুরনো অনুভূতি যেন জেগে ওঠে। অবিকল সেই মুখ যেন তাকে শেষ সুযোগ দিতে চায় ক্ষমা চাওয়ার। মা মা বিশ্বাস করো, তোমায় আমি ভুল ভেবে জীবনে সব থেকে বড় অন্যায় করেছি। এখনো মা আমি তোমার কথা চিন্তা করে প্রতি মুহূর্তে নিজেকে দোষারোপ করি। মা 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 আমাকে ক্ষমা করো মা। চলো মা, আমরা আমাদের গ্রামে ফিরে যাই। তো তোমার হাতের রান্না করা এনকিলাদাস এখন মনে পড়ে আমার। কি সুন্দর বানাতে তুমি। এখানে কেউ যেন বানাতে পারে না। মা মা তুমি শুনতে পাচ্ছ মা? নীরব নারী মূর্তি একভাবে চেয়ে থাকে অ্যালবার্তোর দিকে। হঠাৎ সে বলে ওঠে, তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে আলবার্তো। সেই সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মহিলার স্থানে চোখের নিমেষে উপস্থিত হয় বিশালাকার এক দানব মূর্তি। হঠাৎ করে দেখলে হরিণের সাথে তুলনা করা সম্ভব, কিন্তু পার্থক্য তার ঊর্ধ্বাঙ্গের বিন্যাসে। দেহের সামনে ছোট একটি মাথা,
যেটি ঠিক মানুষের মতো হলেও সম্পূর্ণ কৃষ্ণবর্ণ। চোখ দুটো ধিক ধিক করে যেন জ্বলছে। গলার খুব কাছ থেকে বেরিয়েছে মানুষের মতো দুটি ছোট হাত, যা শক্ত করে ধরেছে অ্যালবার্তোর মাথা। দুটি হাত অবলীলায় অ্যালবার্তোর মাথাটা ঘুরিয়ে তুলে আনে তার শরীর থেকে, আর তারপরে সেটিকে ছুঁড়ে ফেলে দেয় একটি ঘৃণ্য বস্তুর মতো। সকলে সেই সঙ্গে চিৎকার করে ওঠে, দাঁতে দাঁত চেপে প্যাট্রিক নিজেকে সংযত করার চেষ্টা করেও তার শরীর বিরোধিতা করে। সকল ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে সত্যকে সকলের মাঝে তুলে ধরার এই অসম্ভব কার্য সাধনের চেষ্টায়। প্যাট্রিক এর মধ্যেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বাড়ির ভিতরে আরেকটি ঘরে এসে উপস্থিত হয়েছে, যেটি একটি চোরা পথে পৌঁছেছে বেসমেন্টে। সেখানে তার হাতে এসেছে একটি কুঠার। সেটি হাতে নিয়ে ঘর থেকে বাইরে বের হওয়ার মুহূর্তে তার কানে আসে বন্ধু অ্যালবার্তোর চিৎকার, যা ধীরে ধীরে থেমে সেখানে জায়গা নেয় রক্ত জল করে দেওয়া যতুন নামক প্রাণীটির হুঙ্কার। প্যাট্রিক বুঝতে পারে অ্যালবার্তোর করুণ পরিণতির সাক্ষী এই অভিশপ্ত জঙ্গল আর অদ্ভুত ধারায় চালিত মানুষগুলো এখন কাকে খুঁজে চলেছে। কিন্তু সে যেন ঘরটির ভিতরে অদ্ভুত আরেক ধরনের আওয়াজ পায়, ঠান্ডা হাওয়া প্রবাহের মতো। কেউ যেন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। ঘরের ভিতরে আলোর উৎস কিছু নেই, কিন্তু প্যাট্রিক তার সঙ্গে উপরের ঘরের মোমবাতি নিয়ে আসার দরুন মনে বল পায় ঘরটি ভালো করে পর্যবেক্ষণ করার। সময় খুব সীমিত, কিন্তু এর মধ্যে সে কিছু রহস্যের গন্ধ পেয়েছে, যার টানেই বেসমেন্টের ঘরটিতে আরও গভীরে প্রবেশ করে প্যাট্রিক। চারিদিকে মাকড়সার জাল ভেদ করে যত ভিতরে সে প্রবেশ করে, সেই সঙ্গে পচা গন্ধ সারা শরীর নাড়িয়ে দেয় প্যাট্রিকের। হঠাৎ ঘর শেষ হয়, আর সামনের দেওয়ালে সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা অস্তিত্ব শিহরণ তৈরি করে প্যাট্রিকের শরীরে। হাতের মোমবাতি কঙ্কালসার শরীরগুলোর কাছে নিয়ে যেতেই দীর্ঘ নিঃশ্বাস নেয় সকলে। চোখগুলো খোলার চেষ্টা করে তারা, তবে চামড়া যেন চেপে বসেছে চোখের মনির উপরে। মুখ দিয়ে বেরিয়ে আসছে দুর্বোধ্য কিছু ভাষা। অদ্ভুত এক হিমশীতল অনুভূতি গ্রাস করে প্যাট্রিককে। নগ্ন শরীরগুলোর ভিতরের হাড় চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে বাইরে। এরা কি বেঁচে আছে? অবাক বিস্ময়ে নিজেকেই প্রশ্ন করে প্যাট্রিক। কিন্তু সে খেয়াল করে খুব ধীরে দেওয়ালের সাথে আটকানো প্রায় 30 জন মানুষ কিছু যেন বলছে একসাথে। হঠাৎ প্যাট্রিকের মনে পড়ে যায় অজ্ঞাত মেয়েটির সাথে কথোপকথনের কিছু মুহূর্ত। যতন তুষ্ট হলে দেয় খাদ্য, দেয় অমরত্ব। এটাই কি অমরত্বের রূপ? সারা শরীর কেঁপে ওঠে প্যাট্রিকের। হাতে ধরে রাখা মোমবাতি অজান্তেই সে ছুঁড়ে দেয় সামনে অর্ধজীবিত অমরত্বের আশিসে অভিষিক্ত এবং কালের অভিশাপে রুক্ষ হয়ে যাওয়া দেহগুলোর দিকে। সামান্য আগুনের ছোঁয়ায় জ্বলে ওঠে সবকটা শরীর। এক অস্বস্তিকর আর্তনাদে ভরে ওঠে বাড়ির প্রতিটি কোণ। তবে প্যাট্রিকের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় আর সামান্য সময়ের অপেক্ষা নিয়ে আসতে পারে তার জন্য এক বিশাল সর্বনাশ। সে ছুটতে থাকে, উঠে আসে উপরের ঘরে। প্রত্যেক ঘর যেন কোনো এক গোলক ধাঁধা। পালানোর রাস্তা সহজে নজরে পড়ে না। ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়ায় একজন লোক, যাকে কিছু ঘন্টা আগে প্যাট্রিক দেখেছিল, যে টেনে নিয়ে যায় তার বন্ধু অ্যালবার্তোকে। মুখে তার সেই বিদ্রূপের হাসি। প্যাট্রিক আর সময় নষ্ট না করে হাতে ধরে রাখা কুঠার গেঁথে দেয় লোকটির মাথায়, আর তারপরেই এক ঝটকায় সেটি তুলে নেয় প্রায় 6.5 ফুট উচ্চতার মানুষটির দুভাগ হয়ে যাওয়া মাথা থেকে। উষ্ণ রক্তের কিছুটা ফোঁটা এসে ধাক্কা দেয় প্যাট্রিকের মুখে, কিন্তু প্যাট্রিক তার উদ্দেশ্য নিশ্চিত করেছে ইতিমধ্যেই। সামনে পড়ে থাকা মৃতদেহ টপকে সে এগিয়ে যায়। কিছু সময় পরে একটি ঘরে জানলা চোখে পড়তে প্যাট্রিক সেখান থেকে বাইরে বের হতে নিচে পড়ে থাকা একটা ভারী বস্তুর সাথে ধাক্কায় মাটিতে পড়ে যায়। নরম কাদামাটির কিছুটা তার মুখে লাগলেও তা মুছে ফেলার মানসিক দৃঢ়তা তার সেই মুহূর্তে ছিল না।
মাটিতে পড়ে থাকা সেই নিথর শরীরটা সেই মেয়েটির, যে প্যাট্রিককে কিছুটা সাহায্য করার চেষ্টা করেছিল। হয়তো নতুন মুক্ত জগতের স্বপ্ন দেখছিল সে, কিন্তু বিকৃত শরীরটা যেন সেই স্বপ্ন নিয়েই ত্যাগ করেছে তার এই অভিশপ্ত জীবন। প্যাট্রিক দৌড়াতে থাকে। তার না আছে কোনো ঠিকানা, না আছে কোনো নির্দিষ্ট দিক, আছে শুধু বেঁচে থাকার তাগিদ। কিন্তু তাকে একজন এখনো ভোলেনি তার প্রাপ্য সম্মান। সে সমান গতিতে তাড়া করে চলেছে প্যাট্রিককে। জঙ্গলের নীরবতা ভেদ করে গগনভেদী অমানসিক চিৎকার আর চার পায়ের ভারী শব্দে কাঁপতে থাকে জঙ্গলের গর্ভে বেড়ে ওঠা সকল জীবিত এবং মৃত সত্তা। তাদের শেষ চেষ্টা প্যাট্রিককে বোঝানোর, আর দৌড়ে কোনো লাভ নেই, আত্মসমর্পণ করো, তাতে তুমি রক্ষা পাবে। কিন্তু প্যাট্রিক দেখেছে এই অপদেবতার শক্তি কি পরিণতি ডেকে আনতে পারে মানুষের জীবনে, যেখানে মৃত্যুই হলো সব থেকে সম্মানীয় উপহার। হঠাৎ প্যাট্রিকের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। ভোরের মৃদু আলোয় যেটুকু চোখে পড়ে তাতে সে দেখতে পায় কিছু দূরে গাছের সংখ্যা অনেক কমে গিয়েছে, আর সেখান থেকে শুরু হয়েছে বিশাল তৃণভূমি। দূরে পাহাড়ের সারি স্পষ্ট নজরে পড়ে তার। বিধ্বস্ত শরীরকে আর একবার সান্ত্বনা দেয় প্যাট্রিক। আর একটু সঙ্গ দাও, প্রায় চলে এসেছি, এই জঙ্গল এবার শেষ হবে। কিন্তু সেই মুহূর্তে পিঠের উপরে জোরালো আঘাতে প্যাট্রিক সামনে পড়ে যায়। হাতের কুঠার ছিটকে সামান্য দূরে গিয়ে পড়ে। প্যাট্রিক সেদিকে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার শরীরের উপরে ভারী কিছুর চাপে নড়াচড়া বন্ধ হয় তার। প্যাট্রিক মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আরেকটি ভারী পা তার মাথার উপরে সামান্য চাপ দিয়ে বাঁধা দেয়। ঠিক সেই সময় দুটি হাত প্যাট্রিকের শরীরটাকে উপরে তুলে সামান্য ঝাঁকিয়ে কিছু দেখার চেষ্টা করে। গায়ের পোশাক ছিঁড়ে শরীরের উপরে কিছু খুঁজতে থাকে সেই হাত। পিঠে না পেয়ে শরীরটাকে ঘুরিয়ে প্যাট্রিকের বুকের উপর সেই ক্ষতের দাগ দেখে প্রাণীটির মধ্যে অস্থিরতা সামান্য কমে। হাত দিয়ে একবার সেটির উপরে বুলিয়ে পাতলা অথচ তীক্ষ্ণ একটা আওয়াজ করতে থাকে সে। প্যাট্রিক প্রথমে দেখতে পায় প্রাণীটির মুখ, তারপর তার শরীর। তার মনে পড়ে যায় বাড়ির ভিতরে দেখা মূর্তিটির কথা। ধীরে ধীরে সব কিছুই স্পষ্ট হতে থাকে প্যাট্রিকের কাছে, তবে সে জানে না এরপরে তার সাথে কি হবে। হঠাৎ প্যাট্রিককে ছুঁড়ে ফেলল সেই প্রাণীটি। একটি গাছে ধাক্কা খেয়ে মাটির উপরে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে যাচ্ছিল সে, কিন্তু সেই মুহূর্তে প্যাট্রিকের মাথার উপরে আবার প্রাণীটির পায়ের চাপ অনুভব করল সে। প্যাট্রিক বুঝতে পারে প্রাণীটা কি চাইছে। প্যাট্রিক অসহায় বোধ করে প্রাণ ভিক্ষা চাইবে সেই বিষয়ে প্রাণীটি বোঝানোর চেষ্টা করে চলেছে নির্দয়ভাবে। সে বুঝতে পেরেছে প্যাট্রিকের মধ্যে তার প্রতি কোনো শ্রদ্ধার ভাব এখনো জন্মায়নি, তৈরি হয়নি যতুনকে পুজো করবার মতো কোনো মানসিক উৎসাহ। সে বারবার প্যাট্রিকের মাথার উপরে চাপ বাড়ানোর চেষ্টা করে, যদি সে বশ্যতা স্বীকার করে, মেনে নেয় তার সঠিক গন্তব্য। ঠিক সেই সময় প্যাট্রিক সামান্য উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। প্রাণীটিও সরে দাঁড়ায় তার থেকে। নতজানু হয়ে প্যাট্রিক অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের। প্রাণীটি ধীরে ধীরে আবার প্যাট্রিকের কাছে এসে মাথার উপরে তার হাত রাখে। ঠান্ডা এক অজেনা স্পর্শ অনুভব করে প্যাট্রিক। সে নিশ্চিত হয় পরিচিত জগতের কোনো সৃষ্টি নয় এটি, কোনো গূঢ় রহস্য লুকিয়ে আছে তার অতীতের ইতিহাসে। হাতের স্নেহের স্পর্শে দিশেহারা হতে থাকে প্যাট্রিক। হঠাৎ তার মনে পড়ে যায় তিন বন্ধুর অকাল মৃত্যুর কথা। সঙ্গে সঙ্গে সে নিজের মাথা তুলে প্রাণীটির চোখের দিকে তাকায়। যে চোখে এক সময়ই ধরা পড়েছিল ভয়, আজ সেখানে যেন দুটুকরো জ্বলন্ত কাঠ কয়লা দেখতে পায় মহামহিম যতুন। বিদ্যুৎ বেগে প্যাট্রিক দুই হাত উপরে উঠে ধরে রাখা কুঠার গেঁথে দেয় প্রাণীটার মাথায়। প্রবল আক্রোশ আর যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে। প্যাট্রিক আর সময় নষ্ট করে না, বেঁচে থাকা শ্বাসটুকু নিয়োগ করে প্রাণপণে দৌড়ানোর চেষ্টায়। কিন্তু সে শুনতে পায় প্রাণীটিও তার পিছু নিয়েছে। অনবরত গর্জনে হিংস্রতার ভাব স্পষ্ট। কিন্তু এবার ভাগ্য সহায় হয় প্যাট্রিকের। জঙ্গলের শেষ সীমানায় পাইন গাছটা পেরোতেই মনের ভিতরে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় প্যাট্রিকের। সামনের বিস্তীর্ণ বগিয়াল সে চেনে। কিছু দূরে নদীর রেখাও সে স্পষ্ট দেখতে পায় প্রথম সূর্যের আলোতে। প্যাট্রিক সেদিকে হাঁটতে থাকে, পিছনে জঙ্গল আর তার রক্ষাকর্তাকে রেখে।
প্যাট্রিকের কানে এখনো অনুরণিত হয় জঙ্গলের ভিতরে যতুনের পাশবিক চিৎকার। হয়তো এই পরাজয় তার কাঙ্ক্ষিত ছিল না। প্যাট্রিক একবার পিছন ফিরে তাকায়। সে দেখতে পায় নীল পরিষ্কার আকাশের মাঝে ঠিক জঙ্গলটির উপরে জমে আছে কালো মেঘ, যাতে বারবার বিদ্যুৎ খেলা করছে কোনো শক্তির চালনায়। অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে গাছের আড়াল থেকে যতুন যেন চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে। অন্ধকারে চোখ দুটো ঠিক জোনাকির মতো জ্বলছে তার। একভাবে সেদিকে চেয়ে থাকার পরে প্যাট্রিক হঠাৎ হাসতে শুরু করে। তার অট্ট হাসিতে নীরব প্রান্তর মুখরিত হয়ে ওঠে। এর ঠিক পরেই সে চিৎকার করে বলে, কি ভেবেছিলে আমি তোমার গোলাম হয়ে থাকবো? আমি কারোর দাস নই। আর হ্যাঁ, আমি কাপুরুষ নই, বীরু নই। আমি কাউকে আর ভয় পাই না। আমি তোমাকেও ভয় পাই না যতুন। তুমি হেরে গিয়েছো। তুমি আমার সাথে জিততে পারোনি। যতুনের দৃষ্টিতে ক্রোধ আর প্রতিহিংসার আগুন যেন দাবানলের রূপ নিয়েছে। সেদিকে কোনো গুরুত্ব না দিয়েই প্যাট্রিক হাঁটতে থাকে নদীর দিকে। সে জানে এই নদীর ঠিক পরেই তাদের গাড়ি পার্ক করা আছে। এখনো সকালের সূর্যের তীব্র আলোই কিছু সময়ের জন্য ধাঁধিয়ে যায় প্যাট্রিকের চোখ। এক স্নিগ্ধ চেনা গন্ধ নাকে আসে তার। মনের প্রাচীরে রেখাপাত করে বন্ধুদের সাথে কাটানো অতীতের দিনগুলো। সুনসান নিরিবিলি রাস্তায় দূরে কোথাও সাইরেনের শব্দ কানে এলেও সেই শব্দ ছাপিয়ে জায়গা নিয়েছে কিছু মানুষের কটূক্তি এবং আর্তনাদ। মদের দোকানটি বেশ বড় না হলেও রং বেরঙের আলো আকর্ষিত করে পথচারীকে। দোকানটির ভিতরে হঠাৎ করে কিছু মানুষের মধ্যে ধস্তাধস্তিতে মেঝেতে পড়ে যায় একজন ক্রেতা। বুকে বিঁধে থাকা ছুরির দিকে গুরুত্ব না দিলেও সেই ব্যক্তিটির গলার শেষ আওয়াজটুকু বের হয় কোনো সাহায্যের আশায়। তার হাতের এনগেজমেন্ট রিংটাও খুলে নেওয়া হচ্ছে। পকেট থেকে যাবতীয় অর্থ লুট হয়েছে ইতিমধ্যেই। লোকটির শরীরটাও ক্রমে যেন অসাড় হয়ে আসছে। চেতনা হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। অতি পরিচিত পুরনো স্মৃতি এইভাবে ধরা দেবে তা এখনও তার চিন্তার ঊর্ধ্বে। পকেট থেকে ওয়ালেটটা বের করে ভিতরে লেখার নামটা পড়ে ছিনতাইবাজ দলের একজন বলে, প্যাট্রিক উইলসন, নাম তো জব্বর। ভালো মাল করি আছে বস। চলো এবার যাওয়া যাক, নাহলে পুলিশ এসে গেলে বিশাল বিপদ হয়ে যাবে। আহত লোকটি একবার মাথা তুলে উপরের দিকে তাকায়, কারণ মন বলছে তার বন্ধু নিশ্চয়ই এখানে বসে আছে, তাকিয়ে মজা নিচ্ছে তার বন্ধুর এই করুণ দুর্দশায়। সে একবার চেষ্টা করে তার বন্ধুকে ডাকবার, ট্রিস্টান, ট্রিস্টান। কিন্তু হঠাৎ এই নামটা মনে আসতেই সারা শরীরে শিহরণ খেলে যায় প্যাট্রিকের। কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি আঘাত করে তার ক্ষতবিক্ষত মনে। হৃদস্পন্দন কমে আসে তার বন্ধু অবস্থানের দিকে খেয়াল করতে। সত্যিই সেখানে বসে আছে তার বন্ধু, কিন্তু পরিচিত মুখ হলেও দেহের গঠন তার ঠিক মানুষের মতো নয়। কালো ছোট ছোট হাতগুলো ক্রমে এগিয়ে আসে নিথর প্যাট্রিকের শরীরটার দিকে। চারপাশে হঠাৎ করেই যেন নেমে এসেছে অন্ধকার। হাতগুলো খুঁজে পাই তিনটি গর্ত প্যাট্রিকের বুকের মাঝে, ঠিক যেন ত্রিভুজের তিনটি বিন্দু, যার থেকে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে বের হচ্ছে লাল এক ধরনের তরল।